হবে। সো আজকের ক্লাসটা আমি শুরু করতে চাইছি, বললাম আজকে এই যে 10 থেকে 15 দিন আমি তোমাকে পুরো বোটানি জুলজি শেষ করে দিতে পারবো না, শুধুমাত্র পরীক্ষায় তুমি যাতে পাশ করো, যাতে মান সম্মান কিছু বাঁচে, আত্মীয় স্বজনের কাছে যাতে কি দেখাইতে পারো, মুখ দেখাইতে পারো, ওই পরিমাণ খাওয়ার ওজন, নাস্তার ওজন তোমাকে পড়াই দিব, যেটাতে তুমি পাশ করবা। আমার কথা কি বোঝাচ্ছে? কিন্তু তুমি যদি মনে করো যে না এই 10 থেকে 15 ক্লাস আমাকে পুরো বোটানি জুলজি শেষ করে দিতে হবে, তাহলে তোমার আশা কখনো পূর্ণ হবে না, অন্তত 15 দিনে হবে না। কথা বুঝতেছো? আমরা এবার শুরু করি। আমাদের এখানে আমি তোমাদেরকে বলে দিব লাস্টের দিকে কোন দিন কোনটা পড়াবো, এটা আমরা বলে দিব। আজকে হচ্ছে বোটানি, আমরা বোটানির প্রথম অধ্যায় দিয়ে শুরু করব। বোটানির প্রথম অধ্যায় দিয়ে শুরু করব। বোটানির প্রথম অধ্যায়ের মধ্যে আগে তোমাকে একটু খাতা বের করো, সবাই খাতা বের করো। বোটানির প্রথম অধ্যায়ে কী কী পড়তে হবে তোমাকে পাশ করার জন্য। আজকে আমরা এখানে যত পড়া পড়বো সবগুলো হচ্ছে কী জন্য বলো তো? নাকি একেবারে 95 পাওয়ার জন্য? পাশ করার জন্য। লেখো লেখো, হ্যাঁ আসো আসো। বোটানি প্রথম অধ্যায়ের মধ্যে ছেলেরা কথা বলিও না, কি কি পড়তে হবে দেখো, কি কি পড়তে হবে তোমার পরীক্ষায় সৃজনশীল কি কি আসবে। প্রথমে কোষ প্রাচীর লেখো, প্রথমে কোষ প্রাচীর। মেইন পড়াগুলো এই পাশের ওজন পড়ানোর পাশাপাশি আমি কিছু এক্সট্রা কিছু বেসিক, দুই একটা বেসিক যেটা আমি না জানলেই নয়, এগুলো আমি বলে দিব। প্রথমে লেখো কোষ প্রাচীর, পয়েন্টটা এইটা এখান থেকে আসবে, কোষ প্রাচীর। তারপর লেখো কোষ ঝিল্লি, কোষ প্রাচীর, তারপর লেখো কোষ ঝিল্লি। আমি মাইক্রোফোন ছাড়া বলি আপাতত। তাহলে তোমাদের প্রথমে লাগবে কোষ প্রাচীর, তারপর লাগবে কোষ ঝিল্লি। কোষ প্রাচীর একটা লেখো, কোষ ঝিল্লি, ঠিক আছে? আচ্ছা, কোষ ঝিল্লির মধ্যে কোনটা? সিঙ্গার এবং নিকলসনের ফ্লুইড মোজাইক মডেল, যেটা তোমরা পারো। একটু কষ্ট করে হয় দাগাও, না হয় লেখো। এমনি আসলাম, অনেকে আবার চিন্তা করবে ফ্রি ক্লাস, দূর আসলাম গিয়ে আবার একটু দেখে চলে গেলাম, এরকম যাতে না হয়। তুমি অন্তত একদিন ক্লাস করলো, একটা দিন যাতে অন্তত কিছু যাতে করতে পারো। তাহলে প্রথম হচ্ছে কোষ প্রাচীর, তারপর হচ্ছে কি লিখছো? কোষ ঝিল্লি। অঙ্গাণুর মধ্যে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, লাইসোসোম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এবং লাইসোসোম। অঙ্গাণুর মধ্যে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, লাইসোসোম। আমি সিকিউর জন্য বলে দিচ্ছি, সৃজনশীলের জন্য। অঙ্গাণুর মধ্যে হচ্ছে আমি লিখে দিচ্ছি কি কোন কোন টপিকস থেকে আসবে। প্রথম হচ্ছে কোষ প্রাচীর থেকে আসবে, কোষ প্রাচীর। তারপর হচ্ছে কোষ ঝিল্লি, কোষ প্রাচীর, কোষ ঝিল্লি। এই টপিকসগুলো আমরা পড়াবো কেন? আমি এগুলা সাধারণত আমি কোন টপিকস আমি পড়াবো এই ধরনের পড়া আমি পড়াই না, কিন্তু বলে দিচ্ছি কারণ আমাদের যে দেখানো হচ্ছে ফার্স্ট আর ফাইনালে আমরা শর্টকাট পড়াবো সেজন্য। কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, প্লাস্টিড। তারপর তোমার লাইসোসোম লেখো, লাইসোসোম, লাইসোসোম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড আর কি রে? লাইসোসোম। তারপর আসবে তোমার ডিএনএ অনুলিপন, ডিএনএ অনুলিপন, ডিএনএ অনুলিপন, ট্রান্সক্রিপশন, ডিএনএ অনুলিপন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। ট্রান্সক্রিপশন একটা হচ্ছে কি? ট্রান্সলেশন। ডিএনএ অনুলিপন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। তারপর হচ্ছে সেন্ট্রাল ডগমা অফ লাইফ, সেন্ট্রাল ডগমা অফ লাইফ, জীববিদ্যার কেন্দ্রীয় প্রত্যয়, জীববিদ্যার কেন্দ্রীয় প্রত্যয়। এই পয়েন্টগুলো থেকে কিন্তু পরীক্ষা আসবে। এই টপিক্সের বাইরে পরীক্ষায় সাধারণত আসবে না। তাহলে কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, লাইসোসোম, ডিএনএ অনুলিপন বা রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, আর হচ্ছে কি সেন্ট্রাল ডগমা অফ লাইফ বা জীববিদ্যার কেন্দ্রীয় প্রত্যয়। এর বাইরে জ্ঞানমূলকে কি কি আসবে, অনুধাবনমূলকে কি কি আসবে, আমি লাস্টের দিকে একটা শীট আকারে তোমাদেরকে দিয়ে দিব, তুমি এইগুলাই পড়ো। আমি এখানে আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে যেটা আমরা এই বছর এসএসসি স্পেশালে করছি, সেটা তোমাদের জন্য করব। লাস্টের দিকে কিছুদিন অন্তত একটা সপ্তাহ সকালবেলা একটা টাইম রাখবো, যাদের বাসায় পড়া হয় না, যাদের বাসায় পড়া হচ্ছে না, বা তুমি কোনটা পড়বা তুমি বুঝতেছো না, তুমি এখানে এসে আমাদের এখানে এসে আমি তোমাকে কিছু টপিকস বলে দিব ওই দিন, যে তুমি এই 10টা টপিকস পড়ো। 2 ঘন্টা বা 3 ঘন্টা আমার এখানে বসে এখানে পড়ে আমাকে পড়া দিয়ে তারপর তুমি বাসায় চলে যাবা। এটা হচ্ছে শুধুমাত্র তোমাকে পাস করানোর জন্য, শুধুমাত্র তোমাকে কি করানোর জন্য। এই যে ফার্স্ট ইয়ার ফাইনালে 90% ফেল করবে, ফার্স্ট ইয়ার ফাইনালে 90% স্টুডেন্ট কি করবে? ফেল করবে। ফেল করলে তোমার লাইফের আহামরি কোনো ক্ষতি হবে না, তুমি ইন্টারে ঠিক হয়ে A+ পাবা। তাহলে ফেল করলে তোমার সমস্যা কোন জায়গায় হবে? ফেল করলে তোমার নিজের মধ্যে একটা কনফিডেন্স কমে যাবে। নিজের মধ্যে কি কমে যাবে? তুমি যে কনফিডেন্স কমে যাবে, এই ডিপ্রেশন কাটাতে তোমার সেকেন্ড ইয়ার শেষ হবে। তারপরে গিয়ে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা বা বিভিন্ন সময় গিয়ে তোমার কি হবে? ইন্টার পরীক্ষার আগে তোমার কনফিডেন্সটা কি হবে? লো হবে। সেজন্য পাস করানো শুধুমাত্র কনফিডেন্সের জন্য দরকার। সবার কি এটা লেখা শেষ? এবার যদি লেখা শেষ হয়, আমি আবার একটা করে পড়া শুরু করি। আজকে আমার প্রথম দিন, অনেকে আসে নাই, আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট অনেকে আসে নাই। আমরা অল্প করে করবো। নেহা, ক্লাসে মনোযোগ দিতে হবে।
ক্লাসে 100% মনোযোগ দিতে হবে। আমরা তোমাকে পড়াচ্ছি বায়োলজি, তোমরা বলো তো বায়োলজি আমরা জীবদেহের গাঠনিক এবং কার্যকরী এককে কি বলি বলো তো? কোষ। জীবদেহের আজকে আমি কিছু আমরা প্রাইমারি কিছু কথা বলবো, তোমরা বলো তো জীবদেহের গাঠনিক এবং কার্যকরী এককে কি বলা হয়? আচ্ছা, অনেকগুলো কোষ, আমরা এখানে সবসময় 3টা কথা বলি, ভাইগুলো একটু মনে করবো। আমরা কয়টা কথা বলি? একই স্থান থেকে উৎপন্ন হবে, একই স্থানে থাকবে, প্রায় একই রকম কাজ করবে। একই স্থান থেকে উৎপন্ন হবে, একই স্থানে থাকবে, প্রায় একই রকম কাজ করবে। আমার মুখে মুখে বলো, প্রথমে বলো একই স্থান থেকে উৎপন্ন হবে, সবাইকে একটু জোরসে বলতে হবে। একই স্থান থেকে উৎপন্ন হবে, একই স্থানে থাকবে, প্রায় একই রকম কাজ করবে। এত স্লো কেন বলো তো? আবার বলে একসাথে, লাস্টবার বলবো, জোরসে বলবা। একই স্থান থেকে উৎপন্ন হবে, একই স্থানে থাকবে, প্রায় একই রকম কাজ করবে। এবার দেখো একাধিক কোষ লিখতে হবে না, একই স্থান থেকে উৎপন্ন হয়ে একই স্থানে থেকে প্রায় একই রকম কাজ করলে তাদেরকে বলা হয় টিস্যু। তাদেরকে বলা হয় একাধিক টিস্যু একই স্থান থেকে উৎপন্ন হয়ে একই স্থানে থেকে প্রায় একই রকম কাজ করলে তাদেরকে বলা হয় অঙ্গ। তাদেরকে বলা হয় একাধিক অঙ্গ একই স্থান থেকে উৎপন্ন হয়ে একই স্থানে থেকে প্রায় একই রকম কাজ করলে তাদেরকে বলা হয় তন্ত্র। একাধিক তন্ত্র একই স্থান থেকে উৎপন্ন হয়ে একই স্থানে থেকে প্রায় একই রকম কাজ করলে তাদেরকে বলা হয় দেহ। তাদেরকে বলা হয়। ওই 3টা কথা দিয়ে আমি সবগুলো সংজ্ঞা বলে ফেলতে পারবো। আমার কথা কি বোঝা যাচ্ছে? এবার বায়োলজিতে এই যে কোষ নিয়ে যে পড়াশোনা, আলাদা আলাদা প্রত্যেকটা অংশ নিয়ে আলাদা আলাদা পড়াশোনা করব। কোষ নিয়ে যে পড়াশোনা তাকে বলা হবে সাইটোলজি, তাকে বলা হবে, এগুলো তোমরা ম্যাক্সিমামই জানো, আমি শুধুমাত্র একবার শুরুটা করার জন্য। কোষ নিয়ে যে পড়াশোনা তাকে কি বলা হয়? আর টিস্যু নিয়ে যে পড়াশোনা তাকে বলা হয় হিস্টোলজি, তাকে বলা হয় হিস্টোলজি। অঙ্গ নিয়ে যে পড়াশোনা তাকে কি বলা হয়? মরফোলজি। এটাকে কি বলা হয়? মরফোলজি। অঙ্গ নিয়ে যে পড়াশোনা তাকে বলা হয় মরফোলজি। তন্ত্র নিয়ে যে পড়াশোনা এটাকে বলা হয় সিস্টেম। এটাকে বলা হয় সিস্টেম। যখন তন্ত্র বলবো তখন কি বলবো? সিস্টেম। তাহলে দেখো কোষ নিয়ে সাইটোলজি, টিস্যু নিয়ে হিস্টোলজি, অঙ্গ নিয়ে মরফোলজি, তন্ত্র নিয়ে সিস্টেম। তাহলে দেহ নিয়ে যে পড়াশোনা তাকে কি বলবে? বডিওলজি না? বডিওলজি। এটা হচ্ছে বায়োলজি। কি রে? এটা হচ্ছে বায়োলজি। পুরো দেহ নিয়ে যে পড়াশোনা তাকে বলবো বায়োলজি। এটা না জানলেও চলবে। তোমরা এই যে লজি মানে কি রে? সায়েন্স। এটা তোমরা জানো। সাইট মানে কি রে? সাইট মানে হচ্ছে কোষ। সাইট মানে কি রে? তাহলে হিস্টো মানে কি? টিস্যু। মরফো কথাটা আসছে মরফোলজি থেকে। মরফোলজি মানে হচ্ছে স্ট্রাকচার, কোনো কিছুর গঠন, সে কোথায় আছে, কিভাবে আছে, এটা নিয়ে আলোচনাকে আমরা বলবো মরফোলজি। যদি কারো লেখার দরকার হয় এই লাইনটা লিখে ফেলো। যদি কারো লেখার দরকার হয় লাইনটা লিখে ফেলো। লেখো লেখো, কষ্ট করে লেখো। তুমি লেখো না। কোষ নিয়ে যে পড়াশোনা তাকে বলা হবে সাইটোলজি, আর টিস্যু নিয়ে যে পড়াশোনা তাকে বলা হবে হিস্টোলজি, অঙ্গ নিয়ে যে পড়াশোনা তাকে বলা হবে মরফোলজি, তন্ত্রকে বলা হবে সিস্টেম, আর দেহকে বলা হচ্ছে বায়োলজি। একটু এদিকে দেখো। আচ্ছা, একটু আর্লি করবে সবাই। আমরা একটু ফাস্ট যাব। কেন? ওই যে বললাম আমাকে মাত্র 10 থেকে 15 ক্লাসে পুরো সবগুলো আমাকে কভার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, একটু তারাবি স্টাইলে যেতে হবে আমাকে। যদি কেউ একবার না বুঝে থাকে আমাকে অবশ্যই বলবে, স্যার আমি এটা বুঝি না, আমি দরকার হলে পরে হলেও তোমাকে এটা সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে? কিন্তু চুপ করে বসে থাকবে না, না বুঝলেও বুঝার ভান করে বসে থাকবে না। আচ্ছা, তাহলে সবাই একবার আমার মুখে মুখে বলো তো, লিখতে লিখতে বলো। কোষ নিয়ে যে পড়াশোনা তাকে কি বলা হয়? বলো, কোষ নিয়ে যে পড়াশোনা তাকে বলা হয় সাইটোলজি। টিস্যু নিয়ে পড়াশোনাকে মুখ দিয়ে বলো, টিস্যু নিয়ে, অঙ্গ নিয়ে, তন্ত্র নিয়ে, দেহ নিয়ে এটা বলার দরকার নেই। আচ্ছা, আসো আসো আসো। সবার কি লেখা শেষ? আচ্ছা, এবার আসি কোষ নিয়ে হালকা করে কয়েকটা কথা না বললেই নয়। কোষ নিয়ে কয়েকটা কথা হালকা করে না বললে নয়। আমরা জানি জীবদেহের, আমি পুরা কথাটা লিখতেছি না, পুরা কথাটা মুখে বলবো কিন্তু লিখবো শুধু কিওয়ার্ডটা। জীবদেহের গাঠনিক ও কার্যকরী একককে কোষ বলে। জীবদেহের গাঠনিক ও কার্যকরী একককে কোষ বলে। আমি যখন বলবো জীবদেহের গাঠনিক ও কার্যকরী একককে কোষ বলে, তোমার কাছে মনে হতে পারে দেহের মধ্যে মনে হয় শুধু কোষই আছে, আর কিছু নাই। বেসিক্যালি টোটাল একটা জীবদেহ, সেটা উদ্ভিদ বলো আর প্রাণী বলো, টোটাল একটা জীবদেহের মধ্যে মূলত 3টা জিনিস থাকে। কয়টা জিনিস থাকে? একটা জীবদেহকে ভাঙতে ভাঙতে যখন সর্বশেষ পর্যায়ে নিয়ে যাবে, এরপর আর ভাঙা যাবে না, তখন তুমি কয়টা অংশ পাবা? 3টা অংশ পাবা। একটা পাবা কোষ, আর কিছু পাবা বিভিন্ন ধরনের জৈব তরল পদার্থ বা ফ্লুইড, আর কিছু পাবা ফাইবার বা তন্তু। একটা জীবদেহকে বিশ্লেষণ করলে আলটিমেটলি কোষ পাবা, তরল পাবা, তন্তু পাবা।
এই যে কোষও আছে, তরলও আছে, তন্তু আছে, কিন্তু মূল স্ট্রাকচার তৈরি করবে কোষ। মূল স্ট্রাকচার কে তৈরি করবে? তাই এটাকে বলা হচ্ছে গাঠনিক একক। মূল কাজটাও করবে কোষে, তাই এটাকে বলা হয় কার্যকরী একক। তোমার চোখের মধ্যে কোষও আছে, তরলও আছে, ফাইবারও আছে, কিন্তু দেখার কাজটা করবে কোষে। দেখার কাজটা কে করবে? তোমার যে জিহ্বা, সেই জিহ্বার মধ্যে কোষও আছে, তরলও আছে, ফাইবারও আছে, কিন্তু স্বাদ গ্রহণের ব্যাপারটা করবে কে? কোষে। তোমার কানের মধ্যে কোষ আছে, তরল আছে, ফাইবার আছে, কিন্তু শ্রবণের কাজটা, শোনার কাজটা কে করবে? কোষই করবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? কোষ আছে, তরল আছে, ফাইবার আছে, মূল গঠন এবং মূল কাজ যেহেতু কোষে করে, তাই এটাকে বলা হয় গাঠনিক ও কার্যকরী একক। আমার কথা কি বোঝা যাচ্ছে? তার মানে কি শুধু কোষই আছে আর কিছু নয়? তরল আছে, আবার কি আছে? বলো না, তরল আছে আর কি আছে? এই ছেলেগুলো জবাব দিতে হবে। একটা দেহের মধ্যে কটা জিনিস আছে রে? আচ্ছা, এদিকে দেখো, এখন কোষ নিয়ে দেখো, আমি জাস্ট অল্প করে আজকে প্রথম হিসেবে অল্প কয়েকটা কথা বলি। এদিকে দেখো 1665 সালে, দেখো 1665 সালে রবার্ট হুক নামক একজন বিজ্ঞানী, তোমরা এগুলো জানো সেজন্য বলে দিচ্ছি একবার। রবার্ট হুক নামক একজন বিজ্ঞানী কাঠের ছিপি আছে না, কাঠের ছিপি, কাঠের ছিপি বললে বইয়ের ভাষা মনে হয়। এমনি নর্মাল ভাষা বলে আমরা কাক বলি না, কাক, বোতলের কাক বলি না, বোতলের কাক কখনো বলো না, তোমরা কি বলো? ছিপি বলো, মানে সুন্দর করে ঢং করে। আমরা এই যে কর্ক, কর্ক না বলে আমরা নর্মাল ভাষায় কি বলে? বোতলের কাক। হোমিওপ্যাথিক ওষুধ খাইছে কখনো? ডাক্তারের কাছে গেলে হোমিওপ্যাথিক দেখবো যে 2 ফোঁটা জিহ্বাটাকে বের করে দিবে, 2 ফোঁটা করে ফেলবে। এই যে হোমিওপ্যাথিক ওষুধের এই যে ঢাকনাটা আছে, এটা হচ্ছে কাঠের চিপি, এটাকে হচ্ছে কাঠের কক, সরি কাঠের, আমরা যেটাকে কাক বলি সেটা কর্ক। এই কাঠের ওই কর্ককে কাট সেকশন করে মাইক্রোস্কোপের নিচে দেখছিলেন। তাহলে দেখো রবার্ট হুক কাঠের একটা ছিপিকে এই মাইক্রোস্কোপের নিচে দেখে, মাইক্রোস্কোপের নিচে যখন দেখে, মাইক্রোস্কোপের নিচে যখন কাকে রাখছিল? ওই যে কর্ককে রাখছিল, কর্ককে। কর্কের আমরা কর্কের নর্মাল ভাষায় কি দেয়? কাক বলবো আর কি আমরা। তোমরা কি পরীক্ষার হলে কি কাক লিখে দিবা? আচ্ছা, মাইক্রোস্কোপের নিচে যিনি একটা কর্কে রাখার পর তিনি এরকম কিছু স্ট্রাকচার দেখতে পান, এরকম কিছু গঠন তিনি দেখতে পান, একদম হুবহু এরকম। এই যে শেপটা তুমি দেখো, এই ধরনের যে গঠনে দেখতে পাইছেন, উনি এই ধরনের ঘর দেখতে পাইছিলেন জেলখানাতে। কোন পাপিষ্ঠ ছিল কে জানে, তাকে জেলখানা রাখছিল। তাহলে দেখো জেলখানার মধ্যে দেখছিল কয়েদিদেরকে এরকম আলাদা আলাদা ঘরে রাখা হয়। জেলখানার যে কয়েদ ঘর, এগুলোকে সেল বলা হয়, তোমরা জানো? এটা কি জানো তোমরা? সেল মানে হচ্ছে জেলখানার ঘর। আবার সেল মানে মোবাইল ফোন। সেল মানে কি রে? মোবাইল ফোন কি তখন আবিষ্কার হয়েছিল? না, তখন সেল মানে হচ্ছে শুধুমাত্র জেলখানার ওই ঘরগুলোকে কি বলা হতো? সেল বলা হতো। তিনি ওই জেলখানার ঘরের মতো দেখতে পাইছিলেন বলে দেখো এটার নাম রাখছিলেন সেল। এটার নাম রাখছিলেন কি রে? এই যে জেলখানার ওই ঘরের মতো দেখতে পাইছিলেন বলে তখন এই ঘরগুলোকে বলা, তিনি বলছিলেন এগুলো হচ্ছে সেল। সেলের কথাটা তিনি প্রথম উল্লেখ করেন তার একটা গ্রন্থের মধ্যে, মাইক্রোগ্রাফিয়া। মাইক্রোগ্রাফিয়া মানে কি? মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র, মাইক্রো মানে কি রে? আর গ্রাফিয়া মানে হচ্ছে গ্রাফি, টু সি, দেখা। তাহলে গ্রাফিয়া কথাটা হচ্ছে গ্রাফি থেকে, গ্রাফি মানে হচ্ছে দেখা, টু সি। ইসিজি পড়ে আমরা, ইসিজি ইকোকার্ডিওগ্রাফি। ইকোকার্ডিওগ্রাফি মানে গ্রাফি মানে হচ্ছে দেখা। তিনি একটা ক্ষুদ্র জিনিস দেখছিলেন, এটার নামকরণে একটা বইয়ের নামকরণ করছে মাইক্রোগ্রাফিয়া। যেহেতু মাইক্রোগ্রাফিয়াতে তিনি উল্লেখ করছিলেন, তাই তাকে বলা হয় কোষ তত্ত্ব, তাকে বলা হয় কোষের আবিষ্কারক, তাকে বলা হয় কোষের। তাহলে দেখো তাকে বলা হচ্ছে কোষের আবিষ্কারক। আমি যদি কাউকে জিজ্ঞেস করি কোষের আবিষ্কারক কে, বলো তো? জি, আনসার দিবা। কোষের আবিষ্কারক কে? আবার বলো, কোষের আবিষ্কারক কে? কত সালে? 1665। কত সালে? বেসিক্যালি 1665 সালে রবার্ট হুক যে সেলগুলো দেখতে পাইছিলেন, ওটার মধ্যে কোনো নিউক্লিয়াস ছিল না, কোনো সাইটোপ্লাজম ছিল না, প্রোটোপ্লাজম কিছুই ছিল না। একটা এক্সট্রা কথা মাথায় রাখবা, যে সমস্ত কোষে নিউক্লিয়াস থাকবে, একবার বলবো, যে সমস্ত কোষে নিউক্লিয়াস থাকবে তাদের মধ্যে সাইটোপ্লাজম থাকবে। যার মধ্যে সাইটোপ্লাজম থাকবে তার মধ্যে প্রোটোপ্লাজম থাকবে। যার মধ্যে প্রোটোপ্লাজম থাকবে তার মধ্যে বিপাকীয় বিক্রিয়া হবে। তার মধ্যে কি বিক্রিয়া হবে? বিপাকীয় বিক্রিয়া হবে। এবং যেখানে বিপাকীয় বিক্রিয়া হবে সেই কোষটি বিভাজিত হবে। সেই কোষটি কি হবে? সেই কোষের মধ্যে বিভাজন ঘটবে। এই ধরনের কোষগুলোকে আমরা বলবো জীবিত কোষ। এই ধরনের কোষকে আমরা কি বলবো? জবাব দিও, কি বলবো? তুমি যখন কোনো কোষকে জীবিত বলতে চাও, সজীব বলতে চাও, সজীব মানে কি মনে রাখতে হবে? যার মধ্যে নিউক্লিয়াস আছে তার মধ্যে কি থাকবে? মুখ দিয়ে উচ্চারণ করতে হবে, কি আছে? সাইটোপ্লাজম থাকলে, প্রোটোপ্লাজম থাকলে কি হবে? বিপাকীয় বিক্রিয়া হলে কি হবে? তখন তাকে কি বলবো?
তাহলে আমি যখন বলবো কোনো অংশ মৃত কোষ, আমি যখন বলবো এটা মৃত কোষ বা মৃত অবস্থা, দ্যাট মিনস তার মধ্যে কোনো নিউক্লিয়াস নেই, সাইটোপ্লাজম নেই, প্রোটোপ্লাজম নেই, বিপাকীয় বিক্রিয়া হয় না, কোষটি বিভাজিত হয় না, তাই এটা হচ্ছে মৃত কোষ। তাই এটা কি কোষ? আর এমনিতে যদি বলি জীবিত এবং মৃত, আমি যদি বলি কোষের কোনো একটা অংশ জীবিত, আমি একটু পরে জিজ্ঞেস করবো, আমি বললাম কোষের এই অংশটি জীবিত, আমি বললাম কোষ প্রাচীর হচ্ছে মৃত বস্তু। কোষ প্রাচীর কেন মৃত বস্তু? কারণ তার মধ্যে কোনো বিপাকীয় বিক্রিয়া হয় না, তার মধ্যে কোনো বিপাকীয় বিক্রিয়া, যদি বলি এক লাইন দিয়ে বলে এক লাইন দিয়ে, যার মধ্যে বিপাকীয় বিক্রিয়া হয় সেটা সজীব, যার মধ্যে বিপাকীয় বিক্রিয়া হয় না সেটা কি রে? এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো স্যার বিপাকীয় বিক্রিয়া মানে কি? বিপাকীয় বিক্রিয়া মানে হচ্ছে শক্তি উৎপাদন বিক্রিয়া, যার মাধ্যমে শক্তির পরিবর্তন হয়, যার মধ্যে শক্তি কি হয়? শক্তি হয় শোষিত হয়, না হয় শক্তি উৎপাদিত হয়, তাপ উৎপাদিত, আবহাওয়ার বিক্রিয়া পড়ছিলাম আমরা। একই রকম ভাবে যেখানে শক্তির পরিবর্তন হয় যে বিক্রিয়া, তাদেরকে বলা হয় বিপাকীয় বিক্রিয়া। যার মধ্যে বিপাকীয় বিক্রিয়া হয় সে হচ্ছে সজীব, আর যার মধ্যে বিপাকীয় বিক্রিয়া হয় না সে হচ্ছে কি রে? নির্জীব। এগুলো হচ্ছে বেসিক কথা। এগুলো কি কথা? তোমাকে আমরা সবাই পড়া যাবে জীবিত কোষ, মৃত কোষ, জীবিত অংশ, মৃত অংশ, কেন জীবিত কেন মৃত, এটা হচ্ছে এই কথাটা। কথা কি বুঝতেছে আবার? আচ্ছা, আমি এটা মুছে ফেলি। তাহলে মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে তিনি যে কোষের কথা উল্লেখ করছিলেন, ওখানে নিউক্লিয়াস ছিল না, সাইটোপ্লাজম ছিল না, প্রোটোপ্লাজম ছিল না, বিপাকীয় বিক্রিয়া হয় না, কোষ বিভাজন হয় না, এটা একটা কি ছিল? মৃত কোষ। এটা কি ছিল? জবাব দাও না, কারণ এটা কি ছিল? এটা ছিল একটা মৃত কোষ। কিন্তু এই যে নিউক্লিয়াস যুক্ত, সাইটোপ্লাজম যুক্ত, প্রোটোপ্লাজম যুক্ত জীবিত কোষের সন্ধান পাইছিলেন প্রথম বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েনহুক। অ্যান্টনি ভন লিউয়েনহুক। পরীক্ষাকে আমি দিব না, তোমরা দিবা, একবার উচ্চারণ করবো না, বলো না অ্যান্টনি ভন লিউয়েনহুক। উচ্চারণ করতে হবে অ্যান্টনি ভন লিউয়েন, সময় উচ্চারণ করো অ্যান্টনি ভন লিউয়েন। এই যে তিনি প্রথম একটা জীবিত কোষের সন্ধান পান, তিনি কি কোষের সন্ধান পান? জীবিত কোষ আবিষ্কার করেন। এবার আমি যদি তোমাকে জিজ্ঞেস করি জীবিত কোষের আবিষ্কারক কে? অ্যান্টনি ভন লিউয়েনহুক। মৃত কোষের আবিষ্কারক কে? কিন্তু জীবিত আর মৃত মিলায় প্রথমে যেহেতু রবার্ট হুকে আলোচনা করছেন, সেজন্য ওনাকে কোষের আবিষ্কারক রূপে গণনা করা হয়। পরীক্ষা আসবে কোষের আবিষ্কারক কে? রবার্ট হুক। মেডিকেলে প্রশ্ন আসবে জীবিত কোষের আবিষ্কারক কে? প্রথম অপশন দিবে রবার্ট হুক। তোমরা কি রবার্ট হুক দিবা? কি দিবে তখন? অ্যান্টনি ভন। আমার কথা কি বুঝতেছো? আমার কথা কি বুঝতেছো? তাহলে দেখো এই যে রবার্ট হুক, তাহলে কোন একটা এমসিকে বলো কত সালে? আবার বলো কত সালে? কোন গ্রন্থ উল্লেখ করছেন? মাইক্রো মানে কি রে? ক্ষুদ্র। মাইক্রো মানে কি রে? গ্রাফিয়া মানে কি? দেখা। তিনি একটা ক্ষুদ্র অংশ দেখতে পেয়েছেন, সেইটার নামকরণে বইয়ের নামকরণ করে ফেলেছেন কি? মাইক্রোগ্রাফিয়া। কিন্তু জীবিত কোষের আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েনহুক। এখন জীবিত কোষ আর মৃত কোষের মধ্যে পার্থক্য বলতে পারবা? বলতে পারবা? জীবিত কোষ আর মৃত কোষের মধ্যে পার্থক্য বলতে পারবা? ওকে ফাইন। এগুলো তুমি হয়তো একদম ম্যাক্সিমাম, হয়তো একদম 90% স্টুডেন্ট জানো, যে 10% জানো না তাদের জন্য একটু করে বলে রাখলাম, আর বাকিদের জন্য একটু রিক্যাপ করে নিলাম। একটু এদিকে দেখো। এখন দেখো কোষের মধ্যে একটা হচ্ছে জড় উপাদান, একটা হচ্ছে আমার কোষ। একটা যদি কোষকে যদি একটা অংশকে আমি যদি বিশ্লেষণ করে দেখি, কোষের মধ্যে দুই ধরনের অংশ পাবো। একটা হচ্ছে সজীব উপাদান বা জীবিত উপাদান, একটা হচ্ছে জড় উপাদান। একটা সজীব, একটা কি রে? জড় উপাদান। এই কথার মধ্যে আমি তোমাকে জিজ্ঞেস করব, ছেলে তুমি বলো তো সজীব মানে কি বোঝাচ্ছ? তুমি বলো, অসুবিধা নাই। তুমি এই যে তুমি আমার চোখে টারা, তুমি বসে বসে বলো, না পারলে অসুবিধা নাই। সজীব মানে কি? যার মধ্যে বিপাকীয় বিক্রিয়া হবে। যার মধ্যে কি বিক্রিয়া হবে? সবাই একবার বলো তো। আমি জানি তোমরা জানো, তারপরে সবাই একবার আমরা মুগ্ধ উচ্চারণ করবো। সজীব মানে কি রে? সবাইকে বলতে হবে সজীব মানে কি? জড় মানে কি? যেখানে বিপাকীয় বিক্রিয়া। আচ্ছা, বিপাকীয় বিক্রিয়া মানে কি? যেখানে শক্তির কি হয় না, শক্তির পরিবর্তন হলে তাকে বলবো বিপাকীয় বিক্রিয়া। গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, কেলভিন চক্র, এখানে শক্তির পরিবর্তন হয়, তাই এদেরকে বলবো বিপাকীয় বিক্রিয়া। সজীব উপাদানের মধ্যে কি কি আছে? প্রোটোপ্লাজম। সজীব উপাদানের মধ্যে কি আছে? আমরা প্রোটোপ্লাজম নিয়ে পরে পড়বো। প্রোটোপ্লাজমের মধ্যে আছে কোষঝিল্লি এবং সাইটোপ্লাজম। আর জড় উপাদানের মধ্যে আছে, দেখো জড় উপাদানের মধ্যে আছে কোষ প্রাচীর। জড় উপাদানের মধ্যে আছে কোষ প্রাচীর। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের নির্জীব বস্তু। লিখতে হবে না, বইতে আছে তোমাদের নির্জীব বস্তু। বই থাকলে বইটা খুঁজে রাখো। নির্জীব বস্তু আবার তিন ধরনের। একটা হচ্ছে সঞ্চিত, আরেকটা হচ্ছে নিশ্চিত, আরেকটা হচ্ছে বর্জ্য পদার্থ। সঞ্চিত, নিশ্চিত, বর্জ্য পদার্থ। সঞ্চিত, নিশ্চিত, বর্জ্য পদার্থ। মুখোমুখি আমি মুখস্থ করে ফেলে তো সবাই। একটা কোষের মধ্যে কয়টি উপাদান আছে? কয়টি উপাদান? একটা সজীব, একটা গিরে, জড় উপাদান। এখন জড় উপাদানের মধ্যে আবার কয়টা? দুইটা। একটা কোষ প্রাচীর, একটা গিরে, নির্জীব বস্তু। সবাইকে মুখস্থ করতে হবে। তুমি হয়তো বলতেছো এগুলো আমি আগে থেকে পারি, তুমি পারো যে সেজন্য মুখস্থ করাচ্ছি তোমাকে। জড় বস্তুর মধ্যে আছে কোষ প্রাচীর এবং নির্জীব বস্তু। বলো তো ভাই, নির্জীব বস্তুর মধ্যে কি কি আছে? সঞ্চিত, নিশ্চিত, বর্জ্য। বলো না, জিকির করো। সঞ্চিত, আবার বলো সঞ্চিত। আচ্ছা, সঞ্চিত বলতে লিখতে হবে না,
সঞ্চিত বলতে শর্করা, আমিষ, স্নেহ। শর্করা, আমিষ এবং কিরে নিশ্চিত বলতে মনে রাখবো আমরা, আমি তোমাদেরকে ডিটেল না বলে আমি একটা লাইন লিখি নিশ্চিত পদার্থ মনে রাখার জন্য। তুমি হয়তো অন্য কোনোভাবে মনে রাখছো, এই ভাই তুমি হয়তো অন্য কোনোভাবে মনে রাখছো, তুমি যেভাবে মনে রাখছো তুমি সেভাবে মনে রাখো। আমি আমারটা বলে দিচ্ছি, যদি সহজ হয় গ্রহণ করো, না হলে তুমি তোমার মতো মনে করো। নিশ্চিত বস্তু মনে রাখবো আমরা হাই পেন দিয়ে। হাই পেন কি দিয়ে মনে রাখবো? হাই পেন। একবার বলো তো রিপন ভিডিও হাই পেন, তাহলে বলো তো এটা হাই পেন না, আবার এটা হচ্ছে হাই পেন। হাই কি রে সবাই নিশ্চিত বস্তু একবার বলো তো হাই পেন, একবার বলো তো জিকির কর, আবার বলো, কি বলো? আবার বলো, আবার বলো, আবার বলো। হাই দিয়ে হরমোন, হাই দিয়ে কি রে সবাই বলো, হাই দিয়ে কি? পি দিয়ে পিগমেন্ট, পি দিয়ে কি? পি দিয়ে হচ্ছে পিগমেন্ট। ই দিয়ে এনজাইম, ই দিয়ে কি রে? ই দিয়ে হচ্ছে এনজাইম। আর এন দিয়ে হচ্ছে নেকটার, এন দিয়ে কি রে? তাহলে দেখো হাই দিয়ে হরমোন, পি দিয়ে পিগমেন্ট, ই দিয়ে এনজাইম, এন দিয়ে নেকটার। পিগমেন্ট মানে হচ্ছে রঞ্জক পদার্থ। পিগমেন্ট মানে কি পদার্থ? জবাব দিও। পিগমেন্ট মানে কি পদার্থ? ক্যারোটিন, জ্যান্থোফিল, ফাইকোসায়ানিন, ফাইকোএরিথ্রিন, ফাইকোবিলিন। পড়ছি না আমরা? ক্যারোটিন কমলা, জ্যান্থোফিল হলুদ, ফাইকোসায়ানিন নীল, ফাইকোএরিথ্রিন লাল, ফাইকোবিলিন হলুদ। এরকম আরো অনেকগুলো রঞ্জক পদার্থ আছে। তামিম বলো তো, তামিম, তামিম, ছোট তামিম, নেকটার মানে কি রে? নেকটার ওকে বলতে দাও, না পারলে কোনো অসুবিধা নাই। নেকটার মানে কি? তুমি না পারলে অসুবিধা আছে, কারণ তোমাদেরকে এগুলো পড়াইছি। নেকটার মানে হচ্ছে মধু এবং মোমের মিশ্রণ। মধু এবং মোমের, খাতায় অথবা বইতে লিখে রাখো, নেকটার মানে হচ্ছে মধু এবং মোমের মিশ্রণ। নেকটার মানে হচ্ছে মধু এবং মোমের ছোট বলতে আমি ওটা মিন করে নেই, যে এই এখন যে যত ছোট তার পাওয়ার তত বেশি। প্রথম কম্পিউটার অ্যাবাকাস কত লম্বা ছিল? অনেক লম্বা ছিল না? প্রথম কম্পিউটার অ্যাবাকাস অনেক লম্বা ছিল না? এখন তো কম্পিউটার ল্যাপটপ চলে আসছে, তাহলে কোনটা পাওয়ারফুল, অ্যাবাকাস নাকি ল্যাপটপ? এটা আমি তোমাকে উপরে তুলে দিছি। আর সাইজ ডাজন্ট ম্যাটার, মিম বলছে। এদিকে দেখো, এদিকে দেখো, এই নেকটার লেখো, নেকটার লেখো, মধু এবং মোমের মিশ্রণ। ভাইগুলোর মধ্যে মনোযোগ নাই, কোনো মনোযোগ নাই। আমজাদ, নেকটার মানে কি বলো তো? মধু এবং, মধু এবং মৌমাছি না, মধু এবং মোমের। শোনো, অনেকে আমি তোমাকে বলি, সবাই সবকিছু জানে, প্র্যাকটিসের অভাবে, প্র্যাকটিসের অভাবে লেখার সময় ভুলটা লিখে আসে, অথবা ওই যে মুখ দিয়ে বলে না, মুখ দিয়ে বলে না, সেজন্য তার মধ্যে ওটা ফ্লুয়েন্সিটা থাকে না। অবশ্যই মুখ দিয়ে বলবে, একটা অক্ষর যদি জানো সেটা মুখ দিয়ে বলবে। তাহলে বলো তো নিশ্চিত পদার্থ কি কি আছে একবার বলো। হাই পেন, কি বলবো? হাই দিয়ে, সবাই একসাথে বলো তো, হাই দিয়ে, পি দিয়ে, ই দিয়ে, এন দিয়ে, নেকটার মানে কি? মধু এবং মোমের। বর্জ্য পদার্থ দেখো, রোজিনা নামে কেউ আছে এখানে? রোজিনা কেউ তো নাই, রোজিনা নামে না? আমি একবার রোজিনা নামের একটা মেয়ের গাল টেনে দিয়েছিলাম। রোজিনা মেয়ের নামের একটা মেয়ের কি টেনে দিয়েছি? গাল টেনে কি পাইছি জানো? মেয়েরা তো দুনিয়ার আটা ময়দা সুজি মাখছে মাখছে, এই মেয়েটা মাখছে কিছু তেল, এসিড, খনিজ পদার্থ। তেল, এসিড কি পদার্থ? আমি যদি লিখি দেখি না, আজ রোজিনার, এই বারবার করে বলে দিচ্ছি, তুমি যদি তোমার মতো মনে রাখো, মানে তুমি যার গাল টানছো তুমি তার ইয়া দিয়ে মনে রাখো। আমি রোজিনার গাল টানছি। আজ রোজিনার গাল টেনে খনিজ অ্যাসিড ও বর্জ্য পদার্থ। আজ রোজিনার গাল টেনে খনিজ অ্যাসিড ও উদ্দায়ী তেল পেলাম, উদ্দায়ী তেল পেলাম। তাহলে বলো তো সবাই একবার আমার মুখে মুখে বলো তো, লাস্ট বার, এই আজ বলো তো, আজ বলো, আজ রোজিনার গাল টেনে, আবার বলো, আজ রোজিনার গাল টেনে খনিজ অ্যাসিড ও উদ্দায়ী তেল পেলাম। বাসায় বসে বসে পড়ার সময় এটা মনে মনে পড়বে। বাসায় মনে করো তুমি পড়তেছো, আজ রোজিনার গাল টেনে, পেছনে তোমার বেশ রোজিনী বে হন, কান টেনের মধ্যে রোজিনী বে হন, তুই ইনলে ফাটাইলাম তা না, ঠাস করে দিবে তোরে। আ দিয়ে অ্যালকালয়েড, এই আ দিয়ে কি রে? জবাব দিয়ে, আ দিয়ে কি? জ দিয়ে জৈব পদার্থ। এই জ দিয়ে কি পদার্থ? রোজিনা দিয়ে রেজিন, রোজিনা দিয়ে কি রে? একবার উচ্চারণ করা, লিখতে হবে না। রোজিনা দিয়ে কি রে? যাদের লেখার দরকার শুধু লাইনটা লেখো। রোজিনা দিয়ে কি বলবে? আবার বলো, রোজিনা দিয়ে কি বলবে? গাল দিয়ে, গা দিয়ে গাম, গা দিয়ে কি রে? আর ল দিয়ে ল্যাটেক্স, ল দিয়ে কি রে? ল দিয়ে হচ্ছে ল্যাটেক্স। টেনে দিয়ে টেনিন, টেনে দিয়ে কি রে? টেনে দিয়ে হচ্ছে টেনিন। খনিজ, এই খনিজ দিয়ে খনিজ পদার্থ, খনিজ দিয়ে খনিজ পদার্থ। অ্যাসিড মানে জৈব অ্যাসিড। উদ্দায়ী তেল দিয়ে উদ্দায়ী তেল, উদ্দায়ী তেল দিয়ে উদ্দায়ী তেল। এমসিকিউতে আসবে, এমসিকিউতে আসবে। আজ রোজিনার গাল টেনে খনিজ অ্যাসিড ও উদ্দায়ী তেল পেলাম। যারা এগুলো পড়ছো এগুলা রিক্যাপ করো মনে মনে, এগুলা
আবার মানে আগের পড়াটাকে চেক করো। আজ রোজিনার গাল টেনে খনিজ এসির উদ্দায় তেল পেলাম। এতক্ষণ ধরে যেগুলো পড়াইছি তোমাদেরকে একটাও কিন্তু সিকিউতে আসার মতো নয়। এই একটাও সিকিউতে আসার মতো নয়, সব এমসিকিউ টাইপসের পড়া। এখন প্রথম পড়া পড়বো কোষ প্রাচীর। প্রথম পড়া কি পড়বো? জবাব দেয় না। প্রথম পড়া কি পড়বো? পেছনের ভাইটা কথা বলা যাবে না প্লিজ, যেহেতু ফার্স্ট একটু আমাদেরকে ফার্স্ট যেতে হবে, 10 থেকে 15 দিনে শেষ করতে হবে। এবার কোষ প্রাচীরকে আলাদা করে পয়েন্ট করো, সবাই পয়েন্ট করো, কোষ প্রাচীরকে আলাদা করে পয়েন্ট করো। কোষ প্রাচীর, কোষ প্রাচীর ইংলিশ কি বলতো? সেল কি? ওয়াল না মেমব্রেন? এই ওয়াল না মেমব্রেন? ওয়াল। চায়নার বা যে প্রাচীর মানে হচ্ছে ওয়াল, ঠিক আছে? মেমব্রেন মানে হচ্ছে কি রে? ঝিল্লি। মনে রাখি, এটা অনেকে গুলাই ফেলে। সেল কোষ প্রাচীরের জায়গায় লিখে রাখে সেল মেমব্রেন, আর কোষ ঝিল্লির ওখানে লিখে রাখে সেল ওয়াল, অনেকে ভুল করে। কোষ প্রাচীর হচ্ছে সেল ওয়াল। আমরা একেবারে মায়ের পেট থেকে যেদিন পড়ছে ওই দিন থেকে শিখছি উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কোষ প্রাচীর। জবাব দিও। মায়ের পেট থেকে যেদিন পড়ছে ওই দিন থেকে একটা কথা শিখছি, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। তাহলে কোথায় কোথায় নেই আমাকে দেখতে হবে। তাহলে প্রথমে প্রাণী কোষের মধ্যে কোষ প্রাচীর নেই, প্রাণী কোষের মধ্যে কোষ প্রাচীর নেই। এখন দেখো উদ্ভিদ কোষে তো কোষ প্রাচীর আছে নাকি নাই বলতো? এই ব্রো বলতো, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে নাকি নাই? উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে, তবে সকল উদ্ভিদ কোষে কোষ প্রাচীর নেই। কিছু কিছু উদ্ভিদ কোষে কোষ প্রাচীর অনুপস্থিত। পরাগরেণু, উদ্ভিদের জনন কোষ, পরাগরেণু উদ্ভিদের জনন কোষ, এগুলোতে কোষ প্রাচীর নেই। তাহলে প্রাণী কোষে নেই, পরাগরেণুতে নেই, পরাগরেণুতে নেই, আর উদ্ভিদের জনন কোষে নেই। উদ্ভিদের কি নেই? উদ্ভিদের জনন কোষে কোষ প্রাচীর নেই। তাহলে প্রাণী কোষে নেই, উদ্ভিদের পরাগরেণুতে নেই, এবং উদ্ভিদের জনন কোষের মধ্যে কোষ প্রাচীর নেই। মেডিকেলের জন্য একটা হট এমসিকিউ, মেডিকেলের জন্য এটা কি একটা হট এমসিকিউ, মানে এখান থেকে আসবে, এখান থেকে আসবে। তাহলে বলো তো কোষ প্রাচীর কোথায় নেই? মুখস্থ বলে। আমি প্রথম লেকচারটা পুরোটা মুখস্থ নির্ভর। বলো কোথায় কোথায় কোষ প্রাচীর নেই? প্রাণী কোষে নেই, পরাগরেণুতে নেই। মনে থাকবে সবার? আচ্ছা আচ্ছা, তোমার জনন কোষে আছে? আছে বলে লাথি মারবো ধরে। আমি যখন বললাম তোমার জনন কোষ আছে কিনা, এই ও চিন্তা করে এটা ওই ইগোতে নিয়ে ফেলছে সেটাকে। আমার জনন কোষে থাকবে না মানে কত হচ্ছে? তুমি তো প্রাণী, তুমি কি রে? বলো না, তুমি কি রে? তুমি তো প্রাণী, তোমার মধ্যে তো কোনো কোষে কোষ প্রাচীর থাকার কথা না। অনেকে যে আছে বলছো, কি বুঝে আছে বলছো? তোমার জননাঙ্গ চেক করে দেখতে হবে কোন উদ্ভিদ থেকে লাগাইছে কিনা, দেখো নাকি একটু তো কি করতাম, ওদেরটা না থাকলে চেক করতে হবে না? ঠিক কেন বলতেছো? এদিকে দেখ। তাহলে কোষ প্রাচীর নাই যে কোথায়? প্রাণী কোষে নেই, পরাগরেণুতে নেই, উদ্ভিদের জনন কোষে নেই। তোমাদের কয়েকজনের মাথা একটু এদিকে দাও, সবার ব্রেনটা এদিকে দাও, আপাতত আমার দিকে দেখো সবাই। এবার আসো তাহলে কোথায় কোথায় আছে আমি সেটা জানলাম। এখন আমি তোমাকে লেখাবো না কোনো কিছু, এখানে আমি তেমন একটা লেখাবো না। কথা বলিও না ভাই, কথা বলিও না। কারা কথা বলতেছো? এই কথা না বলতে বলছিলাম। এই কথা বলিও না বলে না, এটা বলতে বলতে আমার হায়াত 10 বছর কমে গেছে। এটা বলতে বলতে আমার হায়াত 10 বছর কমে গেছে, নাহলে আমি আরো 10 বছর বেশি বাঁচতাম। এখনো মরবো আর কি, দূর হয়ে গেলে কি। তোমরা এই শোনো, চিত্র আঁকার সময় তাদেরকে উৎসাহ দিতে হয়, জানো না? এগুলা বলতে হবে। ওয়াও, এদিকে দেখো। শোনো, তোমরা যারা আমার চিত্র নিয়ে ব্যঙ্গ করতেছো তারা একদিন বুঝবো আমি কি জিনিস। এদিকে দেখো। এবার আসো, এই ওয়াও বলতে বলছি, অশ্লীল সাউন্ড করতে পারলে, এগুলো করতে পারলে। আচ্ছা, এবার আসো, এই যে কোনো একটা কথা মনে রাখতে হবে। ওই পাশে দেখা যাচ্ছে কিনা আমরা দেখি। হাই ফ্রেন্ড। আচ্ছা, এবার আসো। আচ্ছা, যে কোনো কোষ কোত্থেকে আসছে? তার পূর্ববর্তী কোষ থেকে আসছে। যে কোনো কোষ কোত্থেকে আসছে? জবাব দেয় না কেন? যে কোনো কোষ কোত্থেকে আসছে? যে কোনো কোষ তার পূর্ববর্তী কোষ থেকে। তাহলে এইদের সবকটি কোষ কোনো না কোনো কোষ থেকে বিভাজিত হয়ে আসছে না? জবাব দিও। এই কোষগুলো কোনো না কোনোভাবে তার পূর্ববর্তী কোষ থেকে বিভাজিত হয়ে আসছে না? মনে করো এটা, এই কথা বলো না, মনে করো এটা হচ্ছে তার পূর্ববর্তী কোষ। মনে করো এটা কি কোষ? পূর্ববর্তী কোষ। যদি এটাতে তার নিউক্লিয়াস, এগুলো ছিল তার সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন অঙ্গাণু থাকে, কথা বলবে না।
তাহলে এটা হচ্ছে তার কোষ, এটা মনে করো তার মাতৃকোষ। মাতৃকোষের মধ্যে নিউক্লিয়াস ছিল, সাইটোপ্লাজম ছিল, বিভিন্ন মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, রাইবোজোম সবগুলো ছিল। আচ্ছা, কোষকে যখন বিভাজিত হচ্ছিল, কোন বিভাজন? মাইটোসিস বিভাজন। কোন বিভাজন? জবাব দেন কেন? কোন বিভাজন? মাইটোসিস বিভাজন ঘটার সময় মাইটোসিসের মধ্যে প্রথমে দুইটা ধাপ, একটা ক্যারিওকাইনেস, একটা সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসের মধ্যে আবার কয়টা? 5টা। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। মনে আছে? মনে আছে কিনা দেখো, এসএসসিতে পড়ছো। টেলোফেজ পর্যায়ে কোষের যে অংশগুলো বা যে কোষ প্রাচীর সেটা ভিতরের দিকে ঢুকে যায়, সেটা ভেতরের দিকে কি হয়? সেটা ভেতরের দিকে অনুপ্রবিষ্ট হয়, ভেতরের দিকে কি হয়? অনুপ্রবিষ্ট হয়। তাহলে দেখো এই কোষটা মনে করো বিভাজিত হচ্ছে, তার নিউক্লিয়াসটা মনে আছে, তার নিউক্লিয়াসটা আস্তে আস্তে লম্বা হবে, নিউক্লিয়াস লম্বা মনে আছে না এগুলো? স্টার তন্তু আসবে, আমি আর অত বেশি বলতেছি না। টেলোফেজ পর্যায়ে আসলে কোষ প্রাচীরগুলো ভিতরের দিকে অনুপ্রবিষ্ট হয়। কোষ প্রাচীর ভিতরের দিকে কি হয়? ভালো কথা, কোষ প্রাচীর ভিতরের দিকে অনুপ্রবিষ্ট হচ্ছে। অনুপ্রবিষ্ট হতে হতে কোষের কিছু অংশ এই পাশে চলে যায়, কিছু অংশ এই পাশে, অর্থাৎ সাইটোপ্লাজমের কিছু অংশ এই পাশে, কিছু অংশ এই পাশে, অঙ্গাণুসমূহের কিছু অংশ এই পাশে, কিছু অংশ এই পাশে, এরকম বিন্যস্ত হয়ে যাবে না, ডাবল ডাবল হয়ে তারপর আলাদা হয়ে যাবে না। এখন মনে করো কোনো কারণে হুট করে আমি এখানে মাঝখান বরাবর একটা পর্দা, একটা দেয়ালে ফেলে দিলাম। তোমাদের ক্লাসের মাঝখান বরাবর একটা কি ফেলে দিলাম? একটা দেয়ালে ফেলে দিলাম। যখন দেয়াল ফেলে দিলাম, কিছু স্টুডেন্ট এই পাশে, কিছু স্টুডেন্ট ওই পাশে চলে গেছে না? কিন্তু ওই দেয়াল বরাবর যারা পড়ছে তারা সবাই চ্যাপ্টারে মরে যাবে না? মরবে নাকি মরবে না? জবাব দিচ্ছে না। মরবে অবশ্যই। আমি যদি মাছ বরাবর দেয়ালে ফেলে দিই, তাহলে মাছ বরাবর যে স্টুডেন্টগুলো ছিল ওগুলো সব থেতলা হয়ে যাবে, চ্যাপ্টা হয়ে যাবে। একইভাবে কোষ, কথা বলো না, কোষ প্রাচীর যখন ভিতর দিকে অনুপ্রবিষ্ট হয়, এই এলাকায় যে অঙ্গাণুগুলো ছিল, কথা বলো না, কথা বলিও না, এই এলাকায় যে অঙ্গাণুগুলো ছিল সেই অঙ্গাণুগুলো নষ্ট হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? এই যে অঙ্গাণুগুলো নষ্ট হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়, তাহলে দেখো এই বরাবর একটা দেয়াল পরে গিয়ে কোষটা আলাদা হয়ে গেছে। কিন্তু এই বরাবর যে অঙ্গাণুগুলো ছিল সেই অঙ্গাণুগুলো বিনষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে রে? লাল কালার করে দিয়েছে। লাল কালার মানে সে শহীদ হয়ে গেছে, মরে গেছে। এই যে এই বিনষ্ট হওয়া যে অঙ্গাণু তাদেরকে বলা হয় ফ্র্যাগমোপ্লাস্ট। বিনষ্ট হওয়া যে অঙ্গাণু তাদেরকে বলা হয় ফ্র্যাগমোপ্লাস্ট। কথা বলিও না, প্লাস্ট মানে হচ্ছে অঙ্গাণু। যদিও প্লাস্ট কথাটাকে প্লাস্টিক, প্লাস্ট কথাটা আমরা প্লাস্টিককে মিন করি। বেটা, প্লাস্ট কথাটা কাকে মিন করি? কিন্তু একটা অঙ্গাণু হচ্ছে স্পেশাল, সেটা শুধু উদ্ভিদে আছে, কোথায় নেই? প্রাণী কোষে নেই, সেজন্য উদ্ভিদের কোষ প্রাচীর আমরা প্লাস্ট বলতেছি। ফ্র্যাগমো কথাটা সে ফ্র্যাগমেন্ট থেকে। ফ্র্যাগমো কথাটা কোথেকে আসে? জবাব দাও। ফ্র্যাগমো কথাটা কোথেকে আসে? ফ্র্যাগমেন্ট মানে হচ্ছে ভগ্নাংশ। ফ্র্যাগমেন্ট মানে কি রে? জবাব দেয় না কেন? ফ্র্যাগমেন্ট মানে কি রে? অঙ্গাণুসমূহ যখন মরে গেছে, চ্যাপ্ট হয়ে গেছে, তাদের যে ভগ্নাংশ, ওই ভগ্নাংশগুলো মিলে এখানে একটা পর্দা তৈরি করে। কি তৈরি করে? এই পর্দাকে বলা হয় মধ্য পর্দা। এই পর্দাকে কি বলা হয়? তাই দেখো, এটা হচ্ছে একটা মধ্য পর্দা। দেখো সবগুলো কোষের মাঝখানে বরাবর আছে, খেয়াল করো। কথা না বলতে বলছিলাম? আচ্ছা, তো এবার তুমি বলো, এই যে কোষের মাঝখানে রেড কালারের যে পর্দা আছে তাকে আমরা কি পর্দা বলি? জবাব দাও, কি পর্দা বলি? আবার বল, কি পর্দা বলি? এটা উভয় কোষের সাধারণ পর্দা। উভয় কোষের, তাহলে এটা হচ্ছে মধ্য পর্দা। এটা হচ্ছে উভয় কোষের কোন পর্দা? জবাব দাও, উভয় কোষের কোন পর্দা? সাধারণ পর্দা। তুমি বলতো এই মধ্য পর্দা কোন বিভাজন আসছিল? মাইটোসিস বিভাজনে। কোন বিভাজনে? জবাব দেয় না। কোন বিভাজনে? কোন পর্যায়ে? পেছনে। এই যে তুমি একটু মনোযোগ দিতে হবে তোমাকে ভাই। বলো আবার একদম, আমি একটা একটা করে প্রশ্ন করবো, একটা করে আনসার দিবা। বলো, মধ্য পর্দাকে আমরা কি বলি? সাধারণ পর্দা। মধ্য পর্দাকে কি বলি? মুখস্থ বলো, মধ্য পর্দাকে। এটা কোন বিভাজনে সৃষ্ট? কোন বিভাজনে সৃষ্ট? এটা কোন ধাপে সৃষ্ট? টেলোফেজ। কোন ধাপে? কোন ধাপে? টেলোফেজ ধাপে সৃষ্ট। এবং এটা কি দ্বারা গঠিত? ফ্র্যাগমোপ্লাস্ট দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? ফ্র্যাগমোপ্লাস্ট। যদি আমি কাকে জিজ্ঞেস করি, অঙ্গাণুর ভগ্নাংশ। অঙ্গাণু কি রে? এখানে একটা জিনিস বেশি থাকে, সেটা হচ্ছে গোলজি বস্তু থেকে আসে পেকটিক অ্যাসিড। গোলজি বস্তু থেকে আসে কি অ্যাসিড? জবাব দিও। গোলজি বস্তু থেকে আসে কি অ্যাসিড? গোলজি। এখানে ফ্র্যাগমোপ্লাস্টের সাথে গোলজি বস্তু নিশ্চিত পেকটিক অ্যাসিড। গোলজি বস্তুর কি অ্যাসিড বলো না? পেকটিক অ্যাসিড। দেখো, পেকটিক অ্যাসিড। আমি তোমাকে একটু করে এখানে ক্লিয়ার করি। মনে করেন আমি বললাম RCOOH, এটা কি রে? আমি বললাম এটা ইথানোইক অ্যাসিড। আমি বললাম এটা CH2COOH, ইথানোইক না? মনে রাখবো। আচ্ছা, এটা তো ইথানোইক অ্যাসিড। আমি যদিও তোমার কেমিস্ট্রি পড়াচ্ছি না, এমনিতে বলে দিচ্ছি এটা ইথানোইক অ্যাসিড। আচ্ছা, আমি যদি এখানে এটা এইচটা মুছে ফেলি, তখন এটা কি হবে? এটা কি হবে? ইথানয়েট। এটা কি হবে রে? ইথানয়েট না? ইথানয়েট না? অ্যাসিডের লাস্টে ইক থাকে। অ্যাসিডের লাস্টে কি থাকে? যাদের কাছে কেমিস্ট্রি পড়ো, তোমরা কেমিস্ট্রিতে আরো বিস্তারিত পড়াবে। অ্যাসিডের নামে সে কি থাকে? ইক থাকে। ইক। পেকটিক, টার্টারিক, ম্যালিক,
পড়ছো না? টার্টারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, অ্যাস্টারিক ইথানোইক অ্যাসিড। অ্যাসিডের শেষে থাকে ইক, অ্যাসিডের সাথে কি থাকে? অ্যাসিড থেকে যখন এইচ চলে যায় তখন এটা হয়ে যায় এইচ। এটা কি হয়ে যায়? মনে করো এটা আমি বললাম পেকটিক অ্যাসিড, পেকটিক ইক আছে, আমি যদি এইচটা নিয়ে ফেলি তখন সে হবে পেকটেট, তখন সে কি হবে? জবাব দেয় না, তখন সে কি হবে? তাহলে মনে করো এটা হচ্ছে পেকটিক অ্যাসিড, এটা কি অ্যাসিড? জবাব দেয় না, কি অ্যাসিড? আমি যদি এখান থেকে যদি এইচটা নিয়ে ফেলি তখন সে কি হবে? পেকটেট হয়ে যাবে না, কি হবে? জবাব দাও। পেকটেট এসে আমি যদি এবার সোডিয়াম বা ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম অ্যাড করি তখন হবে সোডিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট, হবে না? এই যে এখানে পেকটিক অ্যাসিডের সাথে যখন এইচটা চলে যায় তখন ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম যুক্ত হয়। কে যুক্ত হয়? ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম যখন যুক্ত হয় তখন তাকে বলা হয় ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট, ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি মধ্যপর্দা নিয়ে অনেকক্ষণ ধরে কথা বলতেছি, এরপরে জিজ্ঞেস করবো সবাইকে পারতে হবে, বলো মধ্যপর্দা কেমন পর্দা? সবাইকে বলতে হবে মধ্যপর্দা কেমন পর্দা? কোন বিভাজনের সৃষ্ট? কোন বিভাজনের সৃষ্ট? মাইটোসিস। কোন পর্যায়ে সৃষ্ট? কোন পর্যায়ে সৃষ্ট? এটা কি দ্বারা গঠিত? ফ্র্যাগমোপ্লাস্ট এবং পেকটিক অ্যাসিড। বলো না, ফ্র্যাগমোপ্লাস্ট এবং, আবার বলো, ফ্র্যাগমোপ্লাস্ট এবং পেকটিক অ্যাসিড। যখন ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম লবণ দ্বারা প্রতিস্থাপিত হয় তখন তাকে বলা হয় ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পেকটেট, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। এগুলো হচ্ছে লবণ, এগুলো কি রে? লবণ। আচ্ছা, ওকে, ফাইন। এবার আসি, দাঁড়াও, মধ্যপর্দার পরে তুমি ব্ল্যাক কালারে যেটা দেখতে পাচ্ছ, ব্ল্যাক কালার যেটা দেখতে পাচ্ছ হচ্ছে প্রাথমিক প্রাচীর। কি প্রাচীর? সময় কম বলে আমি আর চিহ্নিত করতেছি না, আঁকতেছি না, এটাকে বলো। তাহলে এটা হচ্ছে মধ্যপর্দা, মধ্যপর্দা। আর মধ্যপর্দার পরে কি রে? এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। এটা কি প্রাচীর? জবাব দিলে কি প্রাচীর? প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর নিয়ে কিছু কথা পরে বলবো। আচ্ছা, এই কোষগুলো যদি জীবিত কোষ, দেখো এই কোষটা যখন জীবিত ছিল, দেখো নিউক্লিয়াস থাকলে কি থাকবে? সাইটোপ্লাজম থাকবে না? ভাইগুলো জবাব দেয় না কেন? নিউক্লিয়াস থাকলে কি থাকবে? জবাব দিয়ে, নিউক্লিয়াস থাকলে কি থাকবে? সাইটোপ্লাজম থাকলে কি থাকবে? প্রোটোপ্লাজম। সাইটোপ্লাজম থাকলে কি থাকবে? প্রোটোপ্লাজম থাকলে কি হবে? বিপাকী বিক্রিয়া। কি হবে? আবার বলো, নিউক্লিয়াস থাকলে কি হবে? সাইটোপ্লাজম থাকলে, প্রোটোপ্লাজম থাকলে বিপাকী বিক্রিয়া। এই যে বিপাকী বিক্রিয়া মানে কি? যেখানে শক্তির পরিবর্তন, এটার বিক্রিয়া। যে কোনো বিক্রিয়ায় কিছু বর্জ্য পদার্থ উৎপন্ন হয়, বিভিন্ন জৈব বিপাকী বিক্রিয়া কিছু বর্জ্য পদার্থ উৎপন্ন হয়। এই সমস্ত বিপাকী বিক্রিয়া যে বর্জ্য পদার্থগুলো উৎপন্ন হবে সেই বর্জ্য পদার্থগুলো মিলে এখানে একটা স্তর তৈরি করা আলাদা। কোথায়? প্রাথমিক প্রাচীরের নিচে। কোথায় রে? প্রাথমিক প্রাচীরের, জবাব দিও, প্রাথমিক প্রাচীরে কি রে? প্রাথমিক প্রাচীরের নিচে একটা স্তরণ তৈরি করা, তাকে বলা হয় সেকেন্ডারি প্রাচীর। তাকে বলা হয়, আবার বল, তাকে বলা হয়। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি সেকেন্ডারি প্রাচীর কোথায় তৈরি হচ্ছে? বিপাকী বিক্রিয়ার মাধ্যমে তৈরি হচ্ছে। কোথায় হচ্ছে? বিপাকী বিক্রিয়ার মাধ্যমে তৈরি হচ্ছে, তাকে বলা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর কয় স্তরে বলো তো? 3 স্তরে। কয় স্তরে? মধ্যপর্দা কয় স্তরে? এই মধ্যপর্দা কয় স্তরে? প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীর 1 স্তরে। তাহলে মধ্যপর্দা 1 স্তরে, প্রাথমিক প্রাচীর 1 স্তরে, কিন্তু সেকেন্ডারি প্রাচীর কয় স্তরে? আমার কথা কি বুঝতেছো? কথা কি বোঝা যাচ্ছে? আমি আপাতত এই চিত্রগুলো মুছে ফেলি, যদি ডিটেলস ক্লাস হতো আরেকটু বিস্তারিত একে পড়ানো যেত, কিন্তু এখন আপাতত পড়াচ্ছি না। তাহলে কোষ প্রাচীরের মধ্যে মূলত 3টে স্তর পাইছে। একটা হচ্ছে মধ্যপর্দা, কথা বলিও না, একটা মধ্যপর্দা, এই কথা বলিও না, প্রাথমিক প্রাচীর, পরীক্ষা আসবে এটা, প্রাথমিক প্রাচীর। একটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর, প্রাথমিক প্রাচীর, একটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। এই কথা বলিও না, কথা বলিও না। তাহলে প্রথম পর্দা হচ্ছে মধ্যপর্দা, তারপরে প্রাথমিক প্রাচীর, তারপর হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। তোমরা এবার, আমি এখানে আমি বলতেছি তোমাকে, এই কথা বলিও না, এটা কেমন পর্দা বলো তো? এটা কেমন পর্দা? সব দুর্বল হয়ে গেছে। সাধারণ পর্দা, কোষের একটি সাধারণ পর্দা। কোন বিভাজনের সৃষ্ট? আমি লিখে দিচ্ছি মাইটোসিস এর টেলোফেজ পর্যায়ে। মাইটোসিসের কোন পর্যায়ে? এই জবাব দিও, মাইটোসিসের কোন পর্যায়ে? টেলোফেজ পর্যায়ে সৃষ্ট। দেখো, মাইটোসিসের টেলোফেজ পর্যায়ে সৃষ্ট। এটার মূল উপাদান কে রে? ফ্র্যাগমোপ্লাস্ট এবং পেকটিক অ্যাসিড। বলো না কেন? তাহলে ফ্র্যাগমোপ্লাস্ট ও কথা বলো না। সারাদিন তো কথা বলতে বলতে টাইম চলে যাচ্ছে তোমার। নেহা, পড়বা কখন বলো তো? বলো, ফ্যান কিসে বন্ধ করবে একটু পরে। ফ্র্যাগমোপ্লাস্ট ও পেকটিক অ্যাসিড দ্বারা গঠিত। এই কথা বলিও না, ফ্র্যাগমোপ্লাস্ট কি অ্যাসিড দ্বারা গঠিত? পেকটিক। এখন পেকটিক অ্যাসিড মানে কি? এটাকে কখন লবণ বলবো মনে থাকবে? বায়োলজির মুখস্থ খুব জনপ্রিয় মিথ্যা কথা, জনপ্রিয় মিথ্যা কথা আছে। এই কথাগুলো বললে লাইক পাওয়া যায়, লাভ পাওয়া যায়, কি পাওয়া যায়? কেয়ার পাওয়া যায়। মানে বায়োলজির মুখস্থ বললে তুমি তো সবাই তালি মারতেছে, ওয়াও ওয়াও। বায়োলজি কি তোমাকে এগুলো বুঝে একটু যদি না পারো, ফ্র্যাগমোপ্লাস্ট মানে কি, পেকটিক অ্যাসিড মানে কি, কেন পেকটিক বলছে, এগুলো বুঝলে তোমার ভালো লাগবে। পেকটিক অ্যাসিড, পেকটিক অ্যাসিডের সাথে আবার কি থাকে? ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম পেকটেট, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম,
ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম প্যাকটেট। এই ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম যে প্যাকটেট তাদেরকে যৌথভাবে তখন তাদেরকে বলা হয় পেকটিন। যৌথভাবে তাদেরকে কি বলা হয়? অনেকে পেকটিক অ্যাসিড চিনে, পেকটিন চিনে, প্যাকটেট চিনে, সব চিনে, কিন্তু কোনটা কি এটা চিনে না। আলাদা আলাদা সবকিছু চিনে, পূর্ণাঙ্গভাবে কোনোটা চিনে না। এদের দুজনকে একসাথে কি বলা হয়? আমি যদি বলি পেকটিন, আচ্ছা আমি যদি বলি আমার যদি একটা আমি শিখে বলে মনে করো, আমি বললাম কোষ প্রাচীর হচ্ছে পেকটিক অ্যাসিড ও পেকটিন দ্বারা গঠিত। আমি তো ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম প্যাকটেট বলি নাই, তাহলে পেকটিনের মধ্যে কিন্তু দুইটা চলে আসে। আমার কথা কি বুঝতেছো? আচ্ছা এবার আসি এখানে আর কিছু না বলে প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর থেকে মনে রাখবা এটা হচ্ছে 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু। কত মাইক্রোমিটার পুরু? জবাব দিও, কত মাইক্রোমিটার? সেকেন্ডের প্রাচীর হচ্ছে 5 থেকে 10। সেকেন্ডের প্রাচীর হচ্ছে কত? 5 থেকে 10 মাইক্রোমিটার। বলো প্রাথমিক প্রাচীর পুরুত্ব কত? 1 থেকে 3। প্রাথমিক প্রাচীর পুরুত্ব কত? এবারে বলো প্রাথমিক প্রাচীর পুরুত্ব কত? সেকেন্ডের প্রাচীর পুরুত্ব কত? কোনটা বেশি পুরু? আচ্ছা এখানে কি থাকে দেখো, এখানে থাকে সেলুলোজ, কথা বলি না, গ্লাইকোজেন, হেমিসেলুলোজ। সেলুলোজ, হেমিসেলুলোজ এবং হেমিসেলুলোজ আর হচ্ছে গ্লাইকোজেন, গ্লাইকোপ্রোটিন বলতে পারো। এই কথা বলি না, সেলুলোজ, গ্লাইকোজেন এবং হেমিসেলুলোজ, এগুলো মুখস্থ করবে তো, তোমাকে এগুলো মুখস্থ করতে হবে। সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোজেন, মুখস্থ বলো। সেলুলোজ, জিকির করতে থাকো। সেলুলোজ, আমার কাজ হচ্ছে তোমাকে এখানে পড়া আদায় করা। বলো সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোজেন। আবার বলো সেলুলোজ, হেমিসেলুলোজ আবার 3 ধরনের। হেমিসেলুলোজ আবার 3 ধরনের, জাইলেন্স, অ্যারাবেন্স আর একটা হচ্ছে গ্যালাকটেন্স। জাইলেন, অ্যারাবেন এবং কি রে? গ্যালাকটেন্স। জাইলেন, অ্যারাবেন এবং গ্যালাকটেন্স। সংক্ষেপে মনে রাখতে পারো গ্যাক্স। সংক্ষেপে মনে রাখতে পারো কি রে? গ্যাক্স। জাইলেন, অ্যারাবেন, গ্যালাকটেন। জাইলেন, অ্যারাবেন, গ্যালাকটেন। জাইলেন, অ্যারাবেন, গ্যালাকটেন। সামনে পরীক্ষা তো আমার না, ফার্স্টে ফাইনাল আমি দিব না। আমি যখন বলছি জাইলেন, অ্যারাবেন, গ্যালাকটেন, কিছু কিছু প্রবলেম আছে ইয়েস আমি বলতেছি জাইলেন, অ্যারাবেন। ও হ্যাঁ সোহেল আমি জানি তুই পারবি, বল। ওকে ক্যারি অন বেবি। এই বেটা তোমরা বলবা। এই হেমিসেলুলোজ কয়টা আছে রে? চিৎকার করে বলো কয়টা? জাইলেন, অ্যারাবেন, গ্যালাকটেন। জিকির করো আমার মুখে মুখে। প্রথমে বলো জাইলেন, আমার মুখে মুখে বলো জাইলেন, অ্যারাবেন, গ্যালাকটেন্স। জাইলেন্স, অ্যারাবেন্স, গ্যালাকটেন্স। নাহলে একটু রিদম করে বলো জাইলেন, অ্যারাবেন। নেচে বলো না, তাও বলতেছে না। এই ছেলেগুলো সব দুর্বল পুরুষ। এই ছেলেরা কিসে? তোমার এনার্জি নাই কেন রে? জাইলেন, অ্যারাবেন এবং গ্যালাকটেন্স। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এই কোনটা পুরু? প্রাথমিক প্রাচীর নাকি সেকেন্ডারি প্রাচীর? প্রাথমিক প্রাচীর হচ্ছে পাতলা। প্রাথমিক প্রাচীর কি রে? তবে খেজুর এবং নাক্স ভূমিকা, খেজুর এবং নাক্স ভূমিকা, এই খেজুর এবং নাক্স ভূমিকা, এই কথা বলবে না। এদের বেলায় প্রাথমিক প্রাচীরটা পুরু হয়, এদের বেলায় প্রাথমিক প্রাচীর কি হয়? জবাব দিয়ে, এদের বেলায় প্রাথমিক প্রাচীর কি হয়? আমি যদি তোমাকে জিজ্ঞেস করো কোনটা পুরু, সেকেন্ডারি প্রাচীর হচ্ছে পুরু। কিন্তু 1-2 জায়গায় আছে যেখানে প্রাথমিক প্রাচীরটা পুরুষ হচ্ছে খেজুর এবং নাক্স ভূমিকা। খেজুর এবং এমসিকিউতে আসবে, ওই জন্য এতবার করে বলে দিচ্ছে, নাহলে এত। নাক্স ভূমিকা। অনেকে বলবে যাত্রাপথে অন্যের দেওয়া খাবার খাবেন না, বলে না যাত্রাপথে অন্যের দেওয়া খাবার খাবেন না। তোমরা তো অন্য কেউ দেখলে ওটা আর বেশি করে খাও, নাদানের। তোমরা সবগুলো নাদানের দিকে দেখো। এই যে তোমাকে যে খাওয়াই দিছে, বলছো মলম পাটি, মলম শুকাই দিছে, হ্যাঁ মলম লাগাই দিচ্ছে, এদিকে দেখ। এই যে মলম পাটি, এই তোমাকে যে অন্য কিছু খাওয়াই দিচ্ছে, এগুলো হচ্ছে নাক্স ভূমিকা। এগুলো কি রে? নাক্স ভূমিকা। হ্যাঁ নাক্স ভূমিকা, ভৌমিক না, ভূমিকা। এই যে ভূমিকা, নাক্স ভূমিকা। না এটা ওষুধ না, এটা বিষাক্ত উদ্ভিদ আর কি, এটা বিষাক্ত উদ্ভিদ। এই মেয়ে আহারে, নাক্স ভূমিকা একটু দিকে দেখো। আচ্ছা সেকেন্ডারি প্রাচীরে আসে আবার, কথা বলিও না। সেকেন্ডারি প্রাচীরে একটা কথা মনে রাখবো, যে সমস্ত কোষের মধ্যে বিপাকীয় বিক্রিয়া কম, সেই সমস্ত কোষে সেকেন্ডারি প্রাচীর বেশি থাকে। যে সমস্ত কোষে বিপাকীয় বিক্রিয়া কম, সেই সমস্ত কোষের মধ্যে সেকেন্ডারি প্রাচীর থাকে। বিপাকীয় বিক্রিয়া কোথায় কম বলো তো? স্থায়ী টিস্যুতে। কোথায় রে? স্থায়ী টিস্যু মানে কি? যেটা বিভাজিত হয় না, যেটা কি হয় না। আচ্ছা বিভাজিত হওয়ার আগে তাকে বিপাক হইতে হবে না, কি হইতে হবে? আমরা বলছি না বিপাক হলে তো বিভাজিত হবে না। তাহলে যে কোষটা বিভাজিত হয় না, যার মানে যে কোষের মধ্যে বিপাক নেই, তার মানে যে কোষের মধ্যে সাইটোপ্লাজম নেই, নিউক্লিয়াস নেই, প্রোটোপ্লাজম নেই, এগুলা তারা কারা? স্থায়ী টিস্যু।
যেমন আমরা পড়ছি ট্রাকিড, ভেসেল পড়ছি না আমরা, জাইলেম, আমরা ট্রাকিড ভেসেল পড়ছি না, সিগন্যাল পড়ছি না, এই সমস্ত কোর্সগুলো। তাহলে দেখো ট্রাকিড ট্রাকিড ভেসেল, এখান থেকে যদি এমসিকিউ না পাও, এখান থেকে যদি এমসিকিউ না পাও, কল্লা কেটে ফেলবো, কল্লা কেটে ফেলবো। আমার না স্যারের, ওই স্যারের, আমার কেন কাটবে, এটা তো আসা উচিত। ওই স্যার প্রশ্নের মধ্যে দেয় না, ওই স্যারের তো কাটা উচিত, ঠিক না? ট্রাকিড, ভেসেল, ফাইবার ইত্যাদি সহ, ইত্যাদি সহ কম বিপাকীয় কোষে, কম বিপাকীয় কোষে, কম বিপাকীয় কোষে। আচ্ছা, তাহলে যে কোষটা বিভাজিত হয় মানে ভাজক টিস্যুতে থাকবে নাকি থাকবে না? ভাজক টিস্যুতে থাকে না, ভাজক টিস্যুতে থাকে না। তাহলে ভাজক টিস্যুতে থাকে না, ভাজক টিস্যুতে থাকে না। আবার আর সেকেন্ডারি প্রাচীর যে সব স্থায়ী টিস্যুতে থাকবে তাও না, আবার কিছু কিছু কোষে থাকবে, কিছু কিছু কোষে থাকবে না। একটু আগে পড়েছে, বলতো সেকেন্ডারি প্রাচীর কয় স্তর বিশিষ্ট? কয় স্তর? জবাব দেন কেন, কয় স্তর? যদি সিকিউতে আসে আল্লাহর নাম নিয়ে, যদি সিকিউতে চলে আসে কোষ প্রাচীর নিয়ে লিখতে পারবা? কোষ প্রাচীর লিখতে পারবা? এবার আমাকে মুখস্থ কোষ প্রাচীর, আমাকে মুখস্থ দাও, কোষ প্রাচীর আমাকে মুখস্থ দাও। বলো কোষ প্রাচীর কোথায় থাকে না? আমার মুখে মুখ বলো, কোষ প্রাচীর কোথায় থাকে না? প্রাণী কোষ, পরাগরেণু, জনন কোষ। প্রাণী কোষ, পরাগরেণু, জনন কোষ। কোষ প্রাচীর মধ্যে কয়টি স্তর? কয়টি স্তর? প্রথমে মধ্য পর্দা, তারপরে প্রাথমিক প্রাচীর, তারপরে প্রথম পর্দা কোনটা? মধ্য পর্দা। প্রথম পর্দা কোনটা? এটা হচ্ছে সাধারণ পর্দা। কোন বিভাজনে সৃষ্ট? কোন পর্যায়ে সৃষ্ট? এটা কি দ্বারা গঠিত? ফ্রাগমোপ্লাস্ট এবং পেকটিক অ্যাসিড। বলো না, ফ্রাগমোপ্লাস্ট এবং পেকটিক অ্যাসিড থেকে যদি অ্যাসিডের এইচটা সরাই ফেলে তখন ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পেকটেট, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, এগুলো কিন্তু আসে গোলজি বস্তু থেকে। কোত্থেকে আসে? প্রাথমিক প্রাচীরের পুরুত্ব কত? 1 থেকে 3 মাইক্রোমিটার। বলো না, 1 থেকে 3। আবার বলো 1 থেকে 3। সেকেন্ডারি প্রাচীরের পুরুত্ব কত? কোনটা বেশি পুরু? কোন কোন জায়গায় প্রাথমিক প্রাচীর পুরো হবে? খেজুর এবং নাক্সভূমিকা। খেজুর এবং প্রাথমিক প্রাচীর উপাদান কে রে? সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। সেই সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোজ। সেলুলোজ, হেমিসেলুলোজ এটা কি রে? হেমিসেলুলোজ কয় ধরনের? হেমিসেলুলোজ কয় ধরনের? জাইলেন, অ্যারাবেন, গ্যালাক্টাস। মুখে মুখ আবার বলো, জাইলেন। এখানেও থাকে সেলুলোজ এবং লিগনিন। এখানে কি থাকে? সেলুলোজ এবং কি রে? সেলুলোজ এবং লিগনিন থাকে। সেলুলোজ এবং লিগনিন দ্বারা গঠিত। একটা বেসিক মনে রাখবা, যেখানে লিগনিন থাকবে সেটা সবসময় পুরো হবে, যেখানে লিগনিন থাকবে সেটা সবসময় কি হবে? 9-10 পড়ছিল স্ক্লেরেনকাইমাতে লিগনিন ছিল, ট্রাকিডে লিগনিন ছিল, ভেসেলে লিগনিন ছিল, এগুলো সবগুলাই পুরু ছিল, এগুলো সবগুলাই কি ছিল? লিগনিন। আচ্ছা, আমি একটা কথা বলো তো, প্রাথমিক প্রাচীরও আছে, সেকেন্ডারি প্রাচীরও আছে, এমন একটা কমন উপাদান কি? সেলুলোজ। কমন উপাদান কি রে? যেটা প্রাথমিক প্রাচীরও আছে, সেকেন্ডারি প্রাচীরও আছে। তাহলে তোমরা বলো কোষ প্রাচীরের গাঠনিক একক কি? কোষ প্রাচীরের মূল উপাদান কি? জবাব দিচ্ছে না। প্রাথমিক প্রাচীরও আছে, সেকেন্ডারি প্রাচীরও আছে, সেটা কি রে? সেলুলোজের পার্সেন্টেজ দেখো, সেলুলোজ মনে রাখবা, আজীবন মনে রাখবা, সেলুলোজ হচ্ছে 40%। সেলুলোজ কয় পার্সেন্ট? সেলুলোজ কয় পার্সেন্ট? আবার বলো, সেলুলোজ কয় পার্সেন্ট? একটা কোষ প্রাচীরের 40% হচ্ছে সেলুলোজ। একটা কোষ প্রাচীরের 40% কি রে? হেমি সেলুলোজ। হেমি মানে কি বলো তো? হেমি, হেমি মানে হচ্ছে সেমি। হেমি মানে কি রে? সেমি মানে কি রে? অর্ধেক। সেমি মানে কি রে? সেরিব্রাল হেমিস্ফিয়ার পড়ছো না? ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার, বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার। হেমি মানে হচ্ছে অর্ধেক। হেমি মানে কি রে? অর্ধেক মানে হচ্ছে, অর্ধেক মানে হচ্ছে হেমি মানে হচ্ছে সেমি। হেমি মানে কি রে? সেলুলোজ যদি 40% হয় তাহলে হেমিসেলুলোজ কয় পার্সেন্ট হবে? জবাব দেয় না কেন? সেলুলোজ যদি 40% হয়, হেমিসেলুলোজ কয় পার্সেন্ট? তুমি বলছো না হেমি মানে অর্ধেক, বলছো না? এবার আসো, 40 হয়ে গেছে, 10 হয়ে গেছে, সরি 20 হয়ে গেছে, আর দুটোর সংখ্যা আছে, একটা 10 একটা 30। একটা 10 একটা কি রে? 10 হচ্ছে গ্লাইকোপ্রোটিন, 10 হচ্ছে কি রে? আর 30 হচ্ছে পেকটিন। 30 হচ্ছে কি রে? 30 হচ্ছে পেকটিন। তাহলে আমি দেখো, আমি 4টা সংখ্যা এখানে বলে দিচ্ছি, 4টা সংখ্যা 10, 20, 30, 40। 10, 20, 30, 40। জিকির করি, 10, 20, 30, 40। তুমি বলো 40 কি? সেলুলোজ। 40 কি রে? এই বেটা 40 কি রে? 40 কি রে? সেলুলোজের অর্ধেক হেমিসেলুলোজ, এটা কয় পার্সেন্ট? আর বাকি আছে 10 এবং 30। 10 এবং কি রে? 10 হচ্ছে গ্লাইকোপ্রোটিন, 30 হচ্ছে কি রে? পেকটিন। 10 হচ্ছে গ্লাইকোপ্রোটিন, 30 কি রে? আমি যদি এমসিকিউ দিই, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পেকটেটের পরিমাণ 30%, আমার কথা কি ভুল না শুদ্ধ? কারণ ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পেকটেটকে কি বলা হয়? পেকটিন বলা হয়। তাহলে ওটা কয় পার্সেন্ট? 30%। এখান থেকে পরীক্ষা আসবে কয়টা বাজে দেখো তো? বরাবর 4টা। আচ্ছা, কোষ প্রাচীর পরীক্ষা আসবে, সেজন্য একটু মোটামুটি করে ইয়া করে দিলাম, শেষ করে দিলাম। আচ্ছা, এবার আসো, এই কথা বলিও না, সাইটোপ্লাজম দেখো, সাইটোপ্লাজম। এই মেয়েরা কথা বলিও না।
কথা বলতো না, মানা করছি না, কথা বলিও না। সাইটোপ্লাজম, এই ওয়ার্ডটাকে ভেঙে দেখলে আমরা দুইটা ওয়ার্ড পাবো, একটা হচ্ছে সাইটো, একটা হচ্ছে প্লাজম। একটা সাইট, একটা কিরে, এই জবাব দে, একটা সাইট একটা কিরে। তোমরা সবাই জানো সাইটো মানে কিরে, কোষ। সাইটো মানে কিরে, প্লাজম কথাটা আসছে প্লাজমা থেকে। প্লাজম কথাটা কোত্থেকে আসছে ভাইগুলো বলো, প্লাজম কথাটা কোত্থেকে আসছে? দুনিয়াতে যেখানে নেহা বলবে, নেহা প্লাজম কথাটা বা প্লাজমা কথাটা যেখানে শুনুন, তোমার মাথার মধ্যে কয়টা কথা আসতে হবে? চারটা কথা। কয়টা কথা? প্লাজম বা প্লাজমা এই ওয়ার্ডটা শুনলে তোমার মাথার মধ্যে কয়টা ওয়ার্ড আসতে হবে? ভাইগুলো জবাব দাও, কয়টা কথা? প্লাজম বা প্লাজমা ওয়ার্ডটা শোনার সাথে সাথে চারটা কথা মাথায় নিয়ে আসবা। একটা হচ্ছে অর্ধতরল, অর্ধতরল, সজীব, জেলি সদৃশ্য। অর্ধতরল, সজীব, জেলি সদৃশ্য, কলয়েডাল। এই অর্ধতরল, সজীব, জেলি সদৃশ্য। এই বেটা কথা বলিও না ভাই, আল্লাহর ওয়াস্তে। নতুন আসছো, প্রথম দিন আসছো, বকাও দিতে পারতেছি না, মনু মনু করতে হবে। হাই মনু, হাই বেবি কিউটিস, হ্যাঁ কথা বলো না। যদি ভর্তি গিয়ে স্টুডেন্ট হয়তো চর তারপর কিলকুশি দিলেও কিছু করতে পারবে, টাকা তো পেয়ে গেছি। এদিকে দেখো, মনে করো যারা ভর্তি গিয়েছে তাদের এই দা বাড়া বাইরে। আর নতুন হলে তুমি আসো, আচ্ছা তুমি ভর্তি গিয়ে না, ওকে যে আমি এটা দিয়ে যদি মারি এটা ভেঙে যাবে, ওর কিছু হবে না। এই বলো তো ভাই, প্লাজম মানে প্লাজমা, প্লাজমা মানে কয়টা কথা? কয়টা কথা? কি কি? অর্ধতরল, সজীব, জেলি সদৃশ, কলয়েডাল। একবার বলো না, অর্ধতরল, আবার বলো। অর্ধতরল মানে এখানে তরল আছে। অর্ধতরল মানে এখানে কে আছে? এই বেটা, এই অর্ধতরল মানে এখানে কে আছে? আচ্ছা তরল মানে এখানে কি আছে? পানি আছে। অর্ধতরল মানে তরল আছে, তরল মানে কি আছে? সাইটোপ্লাজমে পানির পরিমাণ হচ্ছে 60 থেকে 90%। 60 থেকে কয় পার্সেন্ট? এমসিকিউ যে গুরুত্বপূর্ণ। অর্ধতরল মানে তরল আছে, তরল মানে এখানে পানি আছে। সাইটোপ্লাজমে পানির পরিমাণ কত? কত? এই বেটা বল না কত? তারপর বাকি যা আছে সবগুলো হচ্ছে জৈব অজৈব পদার্থ। বাকি যা আছে লেখো। জীবনে বহুত বরবুল করে ফেলছিলাম আমি। এগুলো যে রেঞ্জ, এগুলো কি রে? 60 থেকে 90, মানে 60 এর মধ্যে 65, এর মধ্যে 65 নাই, ও কত দিকে 96 লিখতে ভুল করে ফেলছে। আজকে তুমি আমাকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছো। ওই যে জি সিনেমায় কোনো এরকম করে দিতাম, যে এরকম করে দিতে হতো। এবার বলো, এই মেয়ে তুমি বলো, সজীব মানে কি? এই সজীব মানে জিজ্ঞেস করলে বলো স্যার এটা তরতাজা, ইয়াং। সজীব মানে কি? যেখানে বিপাকী বিক্রি হয়। এই ফলা, সজীব মানে কি? যেখানে কি হয়? সজীব মানে কি? যেখানে কি হয়? এটাকে আর আলাদা করে বোঝাইতে হবে? শোনো, মনে করো 9-এর কোনো স্টুডেন্ট, তুমি আগামী বছর তো তোমার টিউশনে করবা। আগামী বছর কি করবা? আগামী বছর তোমার টিউশনে করবো, ইন্টার পরীক্ষা দিয়ে তখন তোমরা ইউনিভার্সিটি উঠবা, তখন টিউশনে করবা। মনে করো ছেলেরা গেছে একটা ক্লাস 9 একটা মেয়েকে পড়াতে, তুমি বলছো প্লাজমা মানে অর্ধতরল, সজীব যেসব কলয়েডাল। মেয়েটা বলছো ভাইয়া সজীব মানে কি? তুমি বলো সজীব মানে লাইক ইজ মি, আমার মতো তরতাজা, হট, একদম এনার্জেটিক, তাজা, এরকম। এগুলো বললে হবে? থাপড়া দাঁত ফেলে দিবে না? সজীব তোমাকে কি, এই তোমাকে বলতে হবে কিভাবে? বায়োলজি গেলে কিভাবে বলতে হবে? কিভাবে? সরি, দেখছো কলম ভেঙে যাচ্ছে, কিন্তু কিছু হচ্ছে না। দাও। এই সজীব মানে হচ্ছে যেখানে বিপাকী বিক্রিয়া, যেখানে কি হয়। এবার তোমাকে জিজ্ঞেস করো বিপাকী বিক্রিয়া মানে কি? যেখানে শক্তির পরিবর্তন, যেখানে কি হয়। জেলি সদৃশ্য মানে অর্ধতরল, এটা বুঝতেছি। কলয়েডাল মানে কি? একবার বলে যাচ্ছে, অনেকবার বলছে। এই কলয়েডাল কথা অনেকবার বলছি। পৃথিবীতে যত ক্ষুদ্র বস্তু আছে তাদেরকে দুই ভাগে ভাগ করা হয়। পৃথিবীতে যত ক্ষুদ্র বস্তু আছে তাদেরকে কয় ভাগে ভাগ করা হয়? একটাকে বলা হয় কলয়েড, একটাকে বলা হয় ক্রিস্টালয়েড। এই পৃথিবীতে যত ক্ষুদ্র বস্তু আছে তাদেরকে দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে কলয়েড, এটা কি রে? যাদের সাইজ, এই একটু আগে মিম বলছিল সাইজ ডাজন্ট ম্যাটার, বায়োলজিতে সাইজও ম্যাটার। সাইজে কি রে? তাহলে ও বলছিল কি সাইজ ডাজন্ট ম্যাটার। যাদের সাইজ 1 থেকে 200 মাইক্রোমিটারের মধ্যে তাদেরকে বলা হয় কলয়েড, তাদেরকে বলা হয়। আর যাদের সাইজ 1 মাইক্রোমিটার চেয়ে কম তাদেরকে বলা হয় ক্রিস্টালয়েড। মেয়ে কথা বলবে না। এই যাদের সাইজ 1 থেকে 200 মাইক্রোমিটারের মধ্যে তাদেরকে বলা হয় কলয়েড, যাদের সাইজ 1 মাইক্রোমিটার চেয়ে কম তাদেরকে বলা হয়, আন্দাজে কথা বললে হবে না। কলয়েড এবং ক্রিস্টালয়েড মানে যাদের সাইজ 1 থেকে 200 মাইক্রোমিটার, আর ক্রিস্টালয়েড হচ্ছে 1 মাইক্রোমিটার চেয়ে কম। কলয়েডের ধর্ম হচ্ছে যারা তারা পানি শোষণ করতে পারে। তারা কি শোষণ করতে পারে? ম্যাক্সিমাম পোলাপাইনকে বলো, শেষ করে দিচ্ছি, 1 মিনিট লাগবে। সাত স্যার 1 মিনিট লাগবে, ঠিক আছে? তাহলে দেখো, নাহলে এখান থেকে চলে যেতে পারবা, বাংলাদেশের মধ্যে এরকম করে ভেঙে চলে যাবা। এই
তাহলে কলয়েডের প্রথম কথা হচ্ছে সাইজ হচ্ছে 1 থেকে 200 মাইক্রনের মধ্যে, আর ধর্ম হচ্ছে পানির শোষণ করে। ধর্ম কি করে? লাস্টে বলে দিই, দুনিয়াতে যা যা শিখছো সবই কলয়েড। দুনিয়াতে যা যা শিখছো সবই কি রে? হরমোন, এনজাইম, অ্যান্টিজেন, অ্যান্টিবডি, শর্করা, আমিষ, স্নেহ, সব কিছু হচ্ছে কলয়েড। তাহলে শর্করা, আমিষ, স্নেহ, অ্যান্টিজেন, অ্যান্টিবডি, এনজাইম, হরমোন, ভিটামিন, হাবি জাবি সব যা আছে সবই কলয়েড। যা আছে সব কি রে? তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করলাম দুনিয়াতে যা যা জানো সবই কলয়েড, তার মানে যা যা জানানো সবই ক্রিস্টালের না? যা যা জানানো সবই কি ক্রিস্টালের? মেয়ে বলো তো ক্রিস্টালের কারা? ওকে বলতে দাও ক্রিস্টালের কারা? বিভিন্ন ধরনের আয়ন সমূহ, বিভিন্ন ধরনের কি সমূহ? সোডিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, এই বিভিন্ন আয়নগুলো হচ্ছে ক্রিস্টাল। বিভিন্ন আয়নগুলো কি রে? বিভিন্ন আয়নগুলো কি রে? জবাব দে, বিভিন্ন আয়নগুলো কি? বিভিন্ন আয়নগুলো হচ্ছে ক্রিস্টালের। আমি মুছে দিচ্ছি। আর একটা ছোট 2 মিনিট সময় দিবা। 2 মিনিট, 2 মিনিট সময় দিবা। 2টা মিনিট সময় দিবা। 2টা মিনিট। শাস্ত্র এখন শুরু করে নাই তো? ওই যে পোলাপান কথা বলতেছে, এখন করে নাই তো? আচ্ছা, রাইবোজোম নিয়ে বলে ফেলি। দেখো রাইবোজোম, এই রাইবোজোম নিয়ে বলে ফেলি। রাইবোজোমের কথা মাথায় আসলে 3জন বিজ্ঞানীর নাম মনে আসবে। কয়জন বিজ্ঞানীর নাম? কয়জন বিজ্ঞানীর নাম? একজন হচ্ছে অ্যালবার্ট ক্লড, অ্যালবার্ট ক্লড। তারপর হচ্ছে বিজ্ঞানী জর্জ প্যালেট, বিজ্ঞানী জর্জ প্যালেট। তারপর হচ্ছে বিজ্ঞানী রবার্ট এবং রিচার্ডসন। রবার্ট এবং কি রে? এই রাইবোজোমের কথা মাথায় আসলে কয়জন বিজ্ঞানীর নাম মাথায় আসবে? ক্লড, প্যালেট, রিচার্ডসন। ক্লড, প্যালেট, এটা কি রে? ক্লড যকৃতের মধ্যে, এই কথা বলে না, যকৃতের মধ্যে রাইবোজোম আবিষ্কার করেন। যকৃতের মধ্যে রাইবোজোম আবিষ্কার করেন এবং এটার নাম দেন মাইক্রোসোম। মাইক্রো মানে ক্ষুদ্র, সোম মানে হচ্ছে ক্ষুদ্র বস্তু। সোম মানে কি রে? বায়োলজি যেখানে সোম কথাটা শুনতে পাবো, সোম মানে হচ্ছে ক্ষুদ্র বস্তু। রাইবোজোম, মাইক্রোসোম, ক্রোমোসোম, এন্ডোসোম, নিউক্লিওসোম, সোম সোম সোম, জোম জোম জোম। সোম বা জোম মানে হচ্ছে ক্ষুদ্র বস্তু। এই যে মাইক্রোসোম, রাইবোজোম, এন্ডোসোম, ক্রোমোসোম। সোম মানে ক্ষুদ্র বস্তু, সোম মানে কি বস্তু? তাহলে বিজ্ঞানী ক্লড যকৃতের কোষটা আবিষ্কার করেন, এটার নাম দেন কি রে? মাইক্রোসোম। বিজ্ঞানী জর্জ প্যালেট, এই বিজ্ঞানী জর্জ প্যালেট জীবিত কোষের মধ্যে, প্রাণী কোষের মধ্যে আবিষ্কার করেন অন্য যকৃত কোষটা, অন্যান্য প্রাণী কোষটাকে আবিষ্কার করেন এবং এটার নাম দেন রাইবো নিউক্লিয় প্রোটিন। সরি, রাইবোনিউক্লিয় প্রোটিন। এটার নাম দেন রাইবোনিউক্লিয় প্রোটিন বা আরএনপি। আরএনপি, বিএনপি না, আরএনপি। রিচার্ড এবং রবার্টসন হিংসুটে সে বলছে এটার নাম হচ্ছে রাইবোজোম। এটার নাম কি রে? রাইবোজোম। দেখো রাইবোজোম, এখান থেকে নিয়েছে রাইবো, এখান থেকে নিয়েছে সোম, দুটাকে মিলাই সে দিয়ে দিচ্ছে রাইবোজোম। নাম রাখছে, সেও বিজ্ঞানী, সেও কি রে? বিজ্ঞানী। ইতার থেকে নিয়েছে রাইবো, ইতার থেকে নিয়েছে কি রে? সোম, রাইবোজোম। কে রে? বিজ্ঞানী রিচার্ড। এবং কেন? তার নামের সাথে একটা আর আছে না, তার নামের আগে, সেজন্য দিয়ে দিচ্ছে। এটা ওজনে দেয় না, এটা আমরা বলতেছি আর কি। দিকে দেখো, তোমরা বলো তো রাইবোজোম কয় ধরনের? তাড়াতাড়ি বলে যাবো। রাইবোজোম কয় ধরনের? রাইবোজোম কয় ধরনের? রাইবোজোম হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে 70S, একটা কি রে? একটা 70S, একটা কি রে? 70S কোথায় থাকে? আদি কোষে থাকে। কোথায় থাকে? বলে দাও। 70S কোথায় থাকে? 70S কোথায় থাকে? 80S কোথায় থাকে? প্রকৃত কোষে। 80S কোথায় থাকে রে? এখন দেখো 70S কে ভাঙলে আরো 2টা অংশ পাওয়া যায়। একটা হচ্ছে 50S, একটা হচ্ছে 30S। একটা 50S, একটা কি রে? 80S কে ভাঙলে পাওয়া যায় 60S এবং কি রে? অনেকে বলতে পারো স্যার, এই স্যার আপনি কি পাগল? 50 আর 30 যোগ করলে কত হয়? 80 হয়। 60 আর 40 যোগ করলে কত হয়? 100 হয়। কিন্তু এখানে কি হচ্ছে? সেট এবং ইন্টারসেকশন অঙ্ক করছো না? সেটের অঙ্ক করছো না? এটার মনে করো এটা হচ্ছে 5 মিটার ব্যাস, এটাও মনে করো 5 মিটার ব্যাস, বাট আমি যদি এরকম করে ফেলি ব্যাসটা কমে যাচ্ছে না? একইভাবে আচ্ছা আমি এটা যদিও এই ডিটেলস ক্লাস হলে বিস্তারিত পড়া যায়। এখানে এস মানে কি রে? এস মানে হচ্ছে, এস এর পূর্ণরূপ হচ্ছে ভেদবার্গ। এস এর পূর্ণরূপ কি রে? এস এর পূর্ণরূপ হচ্ছে ভেদবার্গ। এটার আরেকটা নাম আছে সেডিমেন্টেশন। এটার আরেকটা নাম কি রে? সেডিমেন্টেশন। কোন দ্রবণকে এই পানি এবং চিনি মিশিয়ে তুমি একটা শরবত তৈরি করছো, পানি এবং চিনি মিশিয়ে শরবত তৈরি করছো। তোমার মনটা এখানে নাই, তুমি বলো পানি এবং চিনি মিশিয়ে তুমি যদি শরবত তৈরি করো, তুমি কি চাইলে সেই পানি আর চিনিকে আলাদা করতে পারবে? পারবো। পানি আর চিনি মিশিয়ে তুমি যে শরবত তৈরি করছো, তুমি চাইলে সেটাকে আবার কি করতে পারো? আলাদা করতে। এই যে কোনো দ্রবণকে আলাদা করার যে প্রক্রিয়া, তাকে বলা হয় সেন্ট্রিফিউগেশন। এটাকে বলা হয় তো ওই চিনিকে এবং পানিকে আলাদা করার জন্য, অর্থাৎ সেন্ট্রিফিউগেশন করার জন্য তোমাকে কি করতে হবে? ওই দ্রবণটাকে একটা নির্দিষ্ট মাত্রায়, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ঘোরাতে হয়। একটা নির্দিষ্ট মাত্রায়, নির্দিষ্ট সময় পর্যন্ত কি করতে হয়? যেমন আমরা বলি রক্ত পরীক্ষা দিচ্ছে, ডাক্তারের কাছে গেলে যে ডাক্তার ব্লাড টেস্ট করে নিয়ে আসেন, আপনার প্রোটিন চেক করেন, আপনার গ্লুকোজ চেক করেন। এই প্রক্রিয়ার নাম কি রে? সেন্ট্রিফিউগেশন। এই প্রক্রিয়ার নাম কি? মানুষের ব্লাডকে যদি পৃথক করতে হয়,
ব্লাডটাকে টেস্ট টিউবে নিতে হবে। কোথায় নিতে হবে? টেস্ট টিউবে। টেস্ট টিউবে নিয়ে প্রতি মিনিটে 3000 বার, প্রতি মিনিটে কয়বার? এইভাবে কতক্ষণ? 30 মিনিট। এভাবে কতক্ষণ? এভাবে কতক্ষণ? মানুষের রক্তকে তুমি যদি একটা টেস্ট টিউবের মধ্যে নিয়ে মিনিটে 3000 বার এইভাবে 30 মিনিট যদি ঘোরাও, রক্তের মধ্যে থাকা প্রত্যেকটা উপাদান পরস্পর থেকে পৃথক হবে। একইভাবে কিছু কিছু যে সমস্ত কোষের সাইটোপ্লাজমকে শেষ করে দিচ্ছি, যে সমস্ত কোষের সাইটোপ্লাজমকে 10⁻30 সেকেন্ডের মধ্যে, যে সমস্ত কোষের সাইটোপ্লাজমকে 10⁻30 সেকেন্ডের মধ্যে 70 বার ঘোরানোর পর তারা সাইটোপ্লাজম থেকে আলাদা হয়ে যায়, তাদেরকে বলা হয় 70s। আর যে সমস্ত কোষের সাইটোপ্লাজমকে 10⁻30 সেকেন্ডের মধ্যে 80 বার ঘোরানোর পর তারা আলাদা হয়ে যায়, তখন তাদেরকে বলা হয় 80s। তাকে কি বলা হয়? তাহলে 70s 80s হচ্ছে ঘূর্ণন। 10⁻30 সেকেন্ডের মধ্যে 70 বার ঘোরানোর পর রাইবোজোম আলাদা হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় 70s। আর 80 বার ঘোরানোর পর আলাদা হয়, তাকে বলা হবে 80s। বলো তো সাইন বলো, কোনটা ভারী, 70s নাকি 80s? 80s ভারী। কেন? তাকে আলাদা করার জন্য তার ভর বেশি হওয়ার কারণে পৃথক হতে সে 10 বার বেশি কি নেয়, সময় নেয়। এই যে 80s 70s। একইভাবে 50s 30s 60s 40s সবগুলো হচ্ছে সেম। এটাকে কয়বার ঘোরাতে হবে? 50 বার। তাহলে আলাদা আলাদা থাকলে এটাকে 50 বার ঘোরালে আলাদা হয়, এটাকে 30 বার ঘোরালে আলাদা হয়। কিন্তু যখন তারা একসাথে থাকে তখন তাদের ভরটা বেড়ে যাচ্ছে না, তখন তারা মার্চ করতেছে না, তখন দেখো দুজন ইন্টারসেকশন করার কারণে ভরটা কিছু কমে যায়, তখন হয়ে যায় কত? মোট হয়ে যায় কত? 70s। এরা দুইজন আলাদা আলাদা থাকলে 60 বার 40 বার ঘোরাতে হয়, একসাথে করে ফেলে কয়বার ঘোরাতে হয়? 80 বার ঘোরাতে হয়। তাহলে 70s থাকে কোথায় আর 80s থাকে কোথায় জানো? 70s এর মধ্যে থাকে, এমসিকিউ আসবে, 52 রকমের প্রোটিন থাকে, 52 রকমের কি থাকে? আর থাকে 3টি আরএনএ। 3টি কি থাকে রে? আরএনএ থাকে। 3টি কি থাকে? আরএনএ। তাহলে এর পরীক্ষা আসবে 52 রকম প্রোটিন আর 3টি আরএনএ। আর 80s এর মধ্যে থাকে 80 রকমের প্রোটিন, 80 রকমের কি রে? আর এখানে 4টি কি থাকে? 4টে আরএনএ থাকে। 4টি কি থাকে? আরএনএ থাকে। এই কথাটা মুখস্থ করে চলে যাও। 70s রাইবোজোমের মধ্যে কয়টা প্রোটিন? কয়টা প্রোটিন? আর আরএনএ কয়টা? আর 80s এর মধ্যে প্রোটিন কয়টা আর আরএনএ কয়টা? এগুলো হচ্ছে সংখ্যা বললাম। এগুলো কি বললাম? আমি যদি ভরের তুলনা করি, ভরের, তাই আলটিমেটলি এখানে কি পাচ্ছি? প্রোটিন এবং কি পাচ্ছি রে? প্রোটিন এবং আরএনএ। প্রোটিন এবং কি পাচ্ছি? জবাব দেয় না। প্রোটিন এবং কি পাচ্ছি? অনুপাত করলে 1:1। প্রত্যেকটা কথা এমসিকিউতে আসবে, প্রত্যেকটা কথা। প্রোটিন এবং আরএনএ অনুপাত কত? প্রোটিন এবং আরএনএ অনুপাত কত? 1:1 পরীক্ষায় আসবে। আগামীকালকে 3টা ক্লাস।